সুপ্রিয় ডক্টরবৃন্দ, আসসালামু আলাইকুম। মাস্টার ফিজিশিয়ান পড়ছেন জিপির পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা। আমি ডাক্তার মোহাম্মদ মেহেদী হাসান। গতকাল আপনাদের সাথে আমি ছিলাম কার্ডিওলজির পার্ট 1 নিয়ে। আজকে আমি কার্ডিওলজির পার্ট 2, দ্যাট মিনস মানে বাকি অংশটুকু আজকে আপনাদের সাথে একটা ডিসকাশন, একটু আলোকপাত করার চেষ্টা করব। গতকাল আমি শুরু করার আগে একটু ইন্ট্রোডাকশন দিতে চাই। গতকাল অনেকেই প্রশ্ন করেছিলেন যে ট্রাইমেটাজিনের কোনো রোল রয়েছে। হ্যাঁ, অবশ্যই রোল রয়েছে। ট্রাইমেটাজিন, রেনোলাজিন, নিকোরান্ডিল, এগুলোর রোল অবশ্যই রয়েছে, কিন্তু এগুলো হচ্ছে সেকেন্ড লাইন ড্রাগস। আপনি ধরেন আমাদের ফার্স্ট লাইন ফাইটার কারা? ফার্স্ট লাইন ফাইটার হচ্ছে ডক্টরস। ডক্টররা যখন ফেল করবে তখন হয়তো সেকেন্ড লাইন ফাইটারদেরকে ফিল্ডে নিয়ে আসার প্রয়োজনীয়তা অনুভূত হবে। তখন হয়তো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কিংবা যারা এখনো ডক্টর হন নাই, ফিফথ ইয়ার ফোর্থ ইয়ার স্টুডেন্ট, এদেরকেও নিয়ে আসার প্রয়োজন লাগতে পারে পরিস্থিতি। ট্রাইমেটাজিনের ব্যাপারটা হচ্ছে ওইরকম। বাজারে যেটা ট্রাইমেটামার, ইনটিমেটামার, মেটাকারডামার, এরকম বিভিন্ন নামে পাওয়া যায়। যখন আমাদের বিটা ব্লকার, রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, নাইট্রোগ্লিসারিন, এই ড্রাগস গুলো যখন ফেল করবে, তারপরেও যখন সিমটম কন্ট্রোল হচ্ছে না, তখনই শুধুমাত্র আমরা ওই ড্রাগস গুলো ইউজ করতে পারি, আদারওয়াইজ। যাই হোক, আমরা আজকে শুরুতেই যে টপিকটা নিয়ে আলোচনা করতে চাই সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, সেটা হচ্ছে হাইপারটেনশন। আমাদের দৈনন্দিন প্র্যাকটিসে মোস্ট কমনলি এনকাউন্টার্ড প্রবলেম। আপনারা অনেক পেশেন্ট পাবেন যারা শুধুমাত্র একটু প্রেশার মাপানোর জন্য আসে, কিংবা গত 3-4 দিন থেকে তার প্রেশারটা একটু বেশি, কিংবা ঘাড় ব্যথা করে, এই ধরনের লক্ষণ, অথবা কোনো ধরনের লক্ষণ না নিয়েও আসতে পারে। হাইপারটেনশনের মোস্টলি প্রেজেন্টেশন হচ্ছে পেশেন্টকে সিমটমেটিক। আপনি হয়তো রুটিনলি তার ব্লাড প্রেশার মাপবেন, সেখানে অনেক বেশি। এবং সবচেয়ে কমনলি এনকাউন্টার প্রবলেম, এবং আমি বলবো মোস্ট ক্রিটিক্যাল টু ম্যানেজ এজ এ ফিজিশিয়ান, একজন আহ একজন পল্লী চিকিৎসক, কিংবা হচ্ছে একজন ফার্মেসিওয়ালা, কিংবা হচ্ছে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ওরা এই ব্যাপারটাতে হাইপার টেনশন ম্যানেজমেন্টে কখনোই কমফোর্ট ফিল করবে না যতটুকু কমফোর্ট আপনি ফিল করবেন। এখন আপনার সামনে স্বাভাবিকভাবে অনেকগুলা কোশ্চেন চলে আসে। হোয়েন টু স্টার্ট এন অ্যান্টিহাইপারটেনসিভ, হাউ টু স্টার্ট, আমি কি একটা সিঙ্গেল অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ স্টার্ট করবো নাকি কম্বিনেশন স্টার্ট করবো, হাউ টু টাইট্রেট, ধরেন আমি অ্যামলোডিপিন 5 মিলিগ্রাম করে স্টার্ট করলাম, এটা কখন আমি বাড়াবো, ডোজ কিভাবে অ্যাডজাস্ট করবো, হোয়াট আর দ্য কম্পেলিং ইন্ডিকেশনস, হোয়াট আর দ্য কম্পেলিং কন্ট্রাইন্ডিকেশন, এই ব্যাপারগুলো নিয়ে একেবারে ক্লিয়ার কাট কিছু আইডিয়া, তাই না? এখন আমার সামনে কি কি অপশন আছে দেখেন। আমি যদি বলি আমার এন্টি হাইপারটেনসিভ, আমি যখন আমরা ইন্টার্ন কমপ্লিট করার পরপরই এটা ম্যানেজমেন্ট আমার কাছে খুবই কমপ্লেক্স থাকতো। কারণ হচ্ছে দেখেন, আহ অনেক এন্টি হাইপারটেনসিভ ড্রাগসের ক্লাসিফিকেশন আমরা ফার্মাকোলজিতে করছি, কিন্তু অ্যাকচুয়ালি ইন প্র্যাকটিক্যাল আপনি শুধুমাত্র এই 4টা ক্লাস মনে রাখেন। এস ইনহিবিটর অর এআরবি, এটা 1 নম্বরে মনে রাখেন। 2 নম্বরে মনে রাখেন ডায়োটিক্স। 3 নম্বরে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, অ্যামলোডিপিন অথবা সেলনিডিপিন। তারপর হচ্ছে বিটা ব্লকার্স। আমি আপনাদেরকে একেবারে সিম্পলিফাইড করি, এই ব্যাপারটা নিয়ে আর কোনো ধরনের কোনো কনফিউশনই থাকবে না আশা করি ইনিশিয়াল ম্যানেজমেন্টের জন্য। ওকে, এখন বলছিলাম আমি যে এই 4টা অপশন আছে না। এখন আমার থাম রোল অফ এক্সপিরিয়েন্স, আমি কিন্তু বলছি না যে থাম রোল অফ সায়েন্স অথবা থাম রোল অফ গাইডলাইন্স। আমি আপনাদেরকে কিছু থাম রোল অফ এক্সপিরিয়েন্স বলছি। নাম্বার 1, যেমন ইয়াং পেশেন্ট স্টার্ট উইথ অ্যান angiotensin receptor blocker. Okay, elderly patient start with a calcium channel blocker. At first setting, try not to start an antihypertensive unless very high blood pressure. ফার্স্ট সেটিংসে কখনো অ্যান্টিহাইপারটেনসিভ স্টার্ট করবেন না। আমরা অনেক পেশেন্ট পাই যখন আসছে আমাদের কাছে, দেখা গেল যে তার ব্লাড প্রেশার 140, 145, 146, হ্যাঁ, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 90, 92, 93, কিন্তু মোস্ট অফ দ্য কেসে এই ফার্স্ট ভিজিটে আপনাকে অ্যান্টিহাইপারটেনসিভ দিতে হচ্ছে, আপনি তাকে একটা সাবসিকুয়েন্ট আরেকটা ফলোতে আসতে পারেন। ধরেন আপনার 1 সপ্তাহ পরেও আসলো, এন্ড সিস্টোলিক ব্লাড প্রেশার ইজ মোর দেন 150 মিলিমিটার মার্কার, এটা আগে বলতো, কিন্তু রিসেন্ট গাইডলাইন এখানে একটু আপনারা একটু মাঝে মাঝে একটু কারেকশন হবে, একটু নোট করে নেবেন। মোর দেন 160 মিলিমিটার মার্কার, আমি বলবো সিস্টোলিক ব্লাড প্রেশার 160, নট 150। ওকে, systolic blood pressure 150 millimeter of mercury, and this is confirmed. 160 হবে, 160 systolic blood pressure হবে, 160 systolic, একটু মাথায় রাখবেন যে 150 মিলিমিটার মার্কারি, and this is confirmed.
start with two drugs in a single pill বাজারে অনেক two drugs combination পাওয়া যায়। আরেকটা জিনিস মাথায় রাখবেন, নট অল নেক ইজ ডিউ টু হাইপারটেনশন, মানে ঘাড় ব্যথা মানেই কিন্তু প্রেশারের সমস্যা, বরঞ্চ ঘাড় ব্যথার জন্য এই টেনশনে প্রেশার বেড়ে যেতে পারে। তো প্রেশার বেশি মানে যে ঘাড় ব্যথা, মোস্ট অফ হাইপারটেনশন পেশেন্ট আর এসিম্পটমেটিক। ওকে, এই জিনিসগুলো একটু মনে রাখবেন, কমনলি ইউজড এজেন্ট। আপনার মনে আছে কিনা আমি কিন্তু জাস্ট মনে বলছি যে আপনার চারটা এজেন্টের কথা মনে রাখবেন। একটা হচ্ছে এআরবি, একটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, একটা হচ্ছে ডায়োটিক্স, আর একটা হচ্ছে লাস্ট অফ অল হচ্ছে বিটা ব্লকার। এখন এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকের মধ্যে আপনি অনেক এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার আছে, তাই না? লোসার্টান, ভালসার্টান, পলমিসার্টান, টেলমিসার্টান, আপনি কতগুলার কথা মনে রাখবেন? এতগুলার কথা আপনার মনে রাখার দরকার নেই, আপনি শুধু মনে রাখবেন যে লোসার্টান আর অলমিসার্টান, এই দুইটা মনে রাখবেন, লোসার্টান আর অলমিসার্টান। আচ্ছা, আর ক্যালসিয়াম চ্যানেল ব্লকের মধ্যে আপনি শুধুমাত্র দুইটা নাম মনে রাখেন, অ্যামলোডিপিন আর সিলডিপিন, এই দুইটা নাম মনে রাখেন, অ্যামলোডিপিন আর সিলডিপিন, দুইটা দুইটা করে মনে রাখবেন, সহজ একেবারে। আপনি ডায়োটিক্স এর মধ্যে শুধু একটা নামই মনে রাখবেন, দ্যাট ইজ থায়াজাইড অর থায়াজাইড লাইক ডায়োটিক্স। থায়াজাইড লাইক ডায়োটিক্স বাজারে হচ্ছে ইনডেপামাইন নামে পাওয়া যায়। বিটা ব্লকারের মধ্যে আপনি শুধুমাত্র মনে রাখেন যে বিসোপ্রলল, এটাই, আর একটা নেভি ভলভ, একটা নাম মনে রাখতে পারেন, এটা নেভি ভলভ। আমি যদি আবার বলি যে আপনি এআরভি এর মধ্যে মনে রাখেন শুধুমাত্র দুটো নাম, একটা হচ্ছে লোসার্টান, অলমিসার্টান। ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের মধ্যে মনে রাখেন অ্যামলোডিপিন, সিলডিপিন। ডায়োটিক্স এর মধ্যে মনে রাখেন থায়াজাইড এন্ড থায়াজাইড লাইক ডায়োটিক্স, দ্যাট ইজ ইনডেপামাইন। এন্ড বিটা ব্লকারের মধ্যে আপনি মনে রাখেন যে বিসোপ্রলল, এন্ড আরেকটা মনে রাখেন নেভি। ঠিক আছে, এই নামগুলো তো মনে থাকবে, খুবই সহজ। এখন আপনাকে একটা সিনারিও দিই, সিনারিও না দিলে তো আপনার মনে থাকবে না, তাই না? সিনারিওটা একটু খেয়াল করেন। A 40 years old man, a 40 years old man came to GP center for checking blood pressure. His blood pressure was found 146 or 96 millimeter of mercury. আমি কি বলেছিলাম যে এই সেটিংস এর আমি কখনোই অ্যান্টি হাইপারটেনসিভ স্টার্ট করব না। আমি তাকে একটা ফলো আপ, একটা ভিজিটের জন্য অ্যাডভাইস করলাম। He was advised for a further follow up visit 1 week later. Okay. After 1 week, his blood pressure was still 150 over 94 millimeter mercury. Now, what will be the treatment plan? এখন একটা 40 ইয়ার্স, আমি যদি আপনার মনে আছে কিনা, আমি যদি আগের স্লাইডটা যাই, বলেছিলাম যে আগের স্লাইডটা কি ছিল, যে একটা থাম রোল অফ এক্সপেরিয়েন্স, ইয়াং পেশেন্ট স্টার্ট উইথ অ্যান ব্লকার। পেশেন্ট ইয়াং, 40 ইয়ার্স তো ইয়াং, আপনাদের তো কোনো সন্দেহ নাই, তাই না? এই বয়সে কি বুড়ো হয়ে যায়? তাহলে ইয়াং পেশেন্ট স্টার্ট উইথ একেবারে সহজ। তাহলে আমি এখানে দুটা নাম মনে রাখার জন্য বলেছিলাম, একটা হচ্ছে লোসার্টান আর একটা অলমিসার্টান। এই দুইটার মধ্যে কোনটা বেটার? আমি আপনাদেরকে বলবো লোসার্টান এবং অলমিসার্টানের মধ্যে আমাদের দেশের পার্সপেক্টিভে অলমিসার্টানের বেটার, তাই না? এখন আপনি লোসার্টান দিতে পারেন 50 মিলিগ্রাম, অথবা আপনি অলমিসার্টান 20 মিলিগ্রাম, যেটা যে কোনো স্টার্ট করতে পারেন। বাট এখানে কম্পেলিং কন্ট্রাইন্ডিকেশন আছে, যেটা ব্যাপারে ওয়ান ইজ নাম্বার ওয়ান ইজ প্রেগন্যান্সি, আনাদার ওয়ান ইজ হাইপারকালেমিয়া। এই দুইটাতে আপনি দিতে পারবেন না, এটা আপনি মাথায় রাখবেন। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এর মধ্যে, আপনারা ফেসবুক লাইভে আপনারা সেখানে কমেন্ট করে কোশ্চেন করতে পারেন। আপনাকে আরেকটা সিনারিও দিলাম, ওটা ছিল 40 ইয়ার্স, তাই না? আর এটা ছিল কি 50 years old man came to GP center for checking blood pressure. Initially ছিল তার 156 or 96 মিলিগ্রাম মার্কার, তাই না? তাহলে 156 96 আমি মনে করলাম যে এটা হয়তো তার ট্রানজিয়েন্ট উত্তেজনার কারণে বা টেনশনের কারণে বেড়ে যেতে পারে। তাকে কি করব? আমি তাকে এক সপ্তাহ পরে আরেকটা ফলো আপ ভিজিটের জন্য, আফটার 1 week, এক সপ্তাহ পরে যখন আসতো, তার ব্লাড প্রেশার was still 160 or 94 মিলিমিটার মার্কার। আর উইল বি দ্য ট্রিটমেন্ট প্ল্যান, তাই না? এখন এটা দেখেন, এক সপ্তাহ পরে তার যখন ফলো আপ ভিজিটে আসছে, তার ব্লাড প্রেশার ছিল কত? 160 ওভার 90 মিলিমিটার মার্ক। এখন আপনাকে আমি একটা কথা বলেছিলাম মনে আছে আপনাকে, যদি তার সিস্টোলিক ব্লাড প্রেশার 160 এর উপরে থাকে, and this is on top, recent guideline, recent evidence also to start with two drugs in a single pill. এখানে তাহলে আমি টু ড্রাগস বা যারা টু ড্রাগস কি পাওয়া যায়, দেখেন আপনাদেরকে আমি মনে রাখতে বলেছিলাম যে ইনজিওটেনসিন রিসেপ্টর ব্লকারের মধ্যে লোসার্টান, অলমিসার্টান, ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের মধ্যে অ্যামলোডিপিন আর সিলডিপিন, এই দুইটা নাম মনে রাখবেন। ওকে, তাহলে এখানে দেখেন অ্যামলোডিপিন এবং অলমিসার্টানের কম্বিনেশন বাজারে পাওয়া যায় 5/20। আপনি এটা দিয়ে স্টার্ট করতে পারেন।
বিভিন্ন নামে এটা পাওয়া যায়, যেমন বাইজোরার নামে পাওয়া যায়, ক্যাম্পোসার্ট নামে পাওয়া যায়, আরো অনেক নামে পাওয়া যায়। এই নামগুলো কিন্তু মনে রাখা জরুরি। একজন একজন এটা কম্পারিজন না, ধরেন একজন যে ওষুধ বিক্রেতা কিংবা একজন যে কোয়া, ওর কাছে দেখবেন সে একটা প্রেসক্রিপশন লিখতে হেজিটেশন দেয়। কারণ কি? কারণ হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে তার নলেজের ঘাটতি, 2 নম্বর হচ্ছে তার জবাবদিহিতার কোনো মানে নেই, 3 নম্বর হচ্ছে সে অনেক ওষুধের নাম জানে এবং সে খেয়াল করে কোন সারটা কোন প্রেসক্রিপশন করে, ওটা সে খুব স্ট্রিক্টলি ফলো করতে পারে। কারণ ওষুধের নাম আপনাদের জানা উচিত, কনফিডেন্স মানে। নেক্সট আরেকটা সিনারিও, যেটা একটা প্রেসক্রিপশন, তার ব্লাড প্রেশার ছিল 160/90 মিলিমিটার মার্কারি, 160/90 মিলিমিটার মার্কারি, তাকে একটা অ্যান্টিহেপাটিস আমি স্টার্ট করতে যাচ্ছি। এটাকে আমি কি দিয়ে দিতে পারতাম? এটা আমি 2 ড্রাগস ইন এ সিঙ্গেল পিল এটা দিয়ে দিতে পারতাম, তাই না? 2 ড্রাগস ইন এ সিঙ্গেল পিল। আচ্ছা, যেহেতু 160 এবং হচ্ছে পেশেন্ট ছিল রিলেটিভলি ইয়াং, তাহলে আমি চিন্তা করলাম যে তাকে আমি 2 ড্রাগস দিব না, আমি তাকে একটা সিঙ্গেল ড্রাগস দিই। রিলেটিভলি ইয়াং, তাহলে যদি আমি সিঙ্গেল ড্রাগ দিই, একটা এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার দিতে স্টার্ট করবো, তাই না? তাহলে এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকারের মধ্যে আপনাদেরকে 2টা নাম মনে রাখার জন্য বলেছিলাম, একটা হচ্ছে কি লোসার্টান আর একটা হচ্ছে অলমিসার্টান। আমি একটু লোসার্টান সিলেক্ট করছি এবং সাবসিকুয়েন্ট ভিজিটে হিজ ব্লাড প্রেশার ওয়াজ কোয়াইট নরমাল। তাকে আমি কতদিন পরে আবার ফলো আপ আসতে বলেছি? আমি তাকে আবার 1 মাস পরে আবার ফলো আপ আসতে, 1 মাস পরে আবার ফলো আপ আসতে বলেছি। Okay? এই প্রেসক্রিপশন। একটা পেশেন্ট আমার কাছে প্রেজেন্ট করেছে, তার হেডেকটা যে কোন টাইপ এটা আমি ঠিক স্পেসিফাই করতে পারিনি। এটা কখনো টেনশন টাইপের মনে হচ্ছে, কখনো এটা মাইগ্রেনের মতো মনে হচ্ছে। হেডেক ইভালুয়েশন করা কিন্তু খুবই টাফ। দেখবেন আপনারা নিউরোলজিস্টদের প্রেসক্রিপশনে আপনারা দেখবেন প্রায় যে মিক্সড হেডেক নামে একটা নাম, মিক্সড হেডেক। ওকে, আচ্ছা। পেশেন্ট ওয়াজ গেটিং olmesartan, উইথ olmesartan তার ব্লাড প্রেশার ছিল 130/80 মিলিগ্রাম মার্কারি। খেয়াল করে দেখবেন পেশেন্ট olmesartan পাচ্ছিল, তাই না? olmesartan তার ব্লাড প্রেশার ছিল 130/80 মিলিগ্রাম মার্কারি। আমি তার olmesartanটা কন্টিনিউ করেছি, olmesartan 20 মিলিগ্রাম। দেখেন, আমি কিন্তু এই ড্রাগস গুলার আমি আমার কথা বলছি, আমি কি করি এটা আমি আপনাদের সাথে। আমি কিন্তু সাধারণত এই যে লোসার্টান এবং olmesartan আপনি দেখবেন আমার প্রেসক্রিপশন গুলা, অ্যামলোডিপিন olmesartan কম্বিনেশন, লোসার্টানের সাথে হাইড্রোক্লোরোথায়াজাইডের কম্বিনেশন, অথবা হাইড্রোক্লোরোথায়াজাইড লাইক ডায়োটিক্স, দ্যাট ইজ ইনডেপামাইন কম্বিনেশন। এই ঘুরে ফিরে 4-5টা ড্রাগস দিয়ে হাইপারটেনশন এবং অলমোস্ট 99% কেসে শুধুমাত্র এই 4-5টা ড্রাগস দিয়ে ম্যানেজ করা পসিবল। এখানে আমি প্রাসঙ্গিক, এটাই সাবজেক্ট না, কিন্তু এই সাবজেক্ট সাথে রিলেটেড না, অন্য একটা যেমন হেডেকের ম্যানেজমেন্ট একটু আমি আপনাদেরকে বলতে চাই। যেমন এই 2টা ড্রাগস, এই নরট্রিপটাইলিন এবং প্রোপ্রানোলোলের কম্বিনেশন হেডেকের জন্য, মানে এই 2টা অলমোস্ট আমার বলবো যে আমি 100টা পেশেন্টের মধ্যে 95% সাকসেস রেট, যেগুলো ধরেন মিক্সড হেডেক, টেনশন হেডেক, এই নরট্রিপটাইলিন 10 মিলিগ্রাম এবং প্রোপ্রানোলোল আমি আর একটু বেশি ডোজে দিই, সাধারণত 20 মিলিগ্রাম টুয়াইস ডেলি। দ্যাট ইজ নরট্রিপটাইলিন 10 মিলিগ্রাম এবং প্রোপ্রানোলোল 20 মিলিগ্রাম টুয়াইস ডেলি। আপনি যদি 3 মাস থেকে 6 মাস প্রেসক্রাইব করেন, 90 থেকে 95% কেস সাধারণত পেশেন্ট গট সিমটোমেটিক ইমপ্রুভমেন্ট। এই ইনফরমেশনটাকে আপনাদেরকে দিয়ে রাখতে হবে। এখানে এটা একটু প্রাসঙ্গিক একটা জিনিস, প্রেসক্রিপশন আপনারা দেখবেন খেয়াল করে। যে পেশেন্ট প্রেজেন্ট করেছিল বার্নিং ম্যাচুরেশন, ওকে, এবং পেশেন্টের ব্লাড প্রেশার হচ্ছে 140/80 মিলিমিটার মার্কারি। 140/80 মিলিমিটার মার্কারি হাইপারটেনশনের বাই ডেফিনিশন আমাকে এখানে অ্যান্টি হাইপারটেনসিভ এখনই আমার স্টার্ট করা দরকার ছিল না, তাই না? 140/80 এটা তো মোটামুটি অলমোস্ট রেঞ্জি। এখন আমি দেখি পেশেন্ট হচ্ছে ডায়াবেটিক, উপরে দেখেন লেখা আছে তার টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, তাই না? তার পেশেন্টের টাইপ 2 ডায়াবেটিস এটা লেখা আছে, দেখেন টাইপ 2 ডায়াবেটিস। আচ্ছা, তার আরবিএস ছিল 14.1 মিলিমোল পার লিটার, তার সেরাম ক্রিয়েটিনিন 1.6, তাহলে মোস্ট প্রবাবলি দিস ইজ দ্য কেস অফ ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। তার ইউরিনারিতে পাস সেল ছিল অনেক 16 to 17, সো ডেফিনেটলি দিস ইজ দ্য কেস অফ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এবং ইউরিনে প্রোটিন ইউরিয়া ছিল, তার ইউরিনের রুটিন এক্সামিনেশনে প্রোটিন ইউরিন কালচার সেন্সিটিভিটি তাকে আমি করতে দিয়েছি, তখন রিপোর্টে আসে। আচ্ছা, তো পেশেন্ট আগে থেকে ইনসুলিন পাচ্ছিল, আমি ইনসুলিনটা কন্টিনিউ রেখেছি। এভরি পেশেন্ট উইল গেট মেটফর্মিন, ইনসুলিনের সাথে মেটফর্মিন সে পাচ্ছে। হ্যাঁ, এইখানে আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, এই সাবজেক্ট না, কিন্তু আমার
যেহেতু প্রেসক্রিপশন রিলেটেড আমি আপনাদের সাথে শেয়ার করছি। ইউটিআই তে কিন্তু সেফরোক্সিম এক্সিলেন্ট একটা এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক। সিপ্রোফ্লক্সাসিন দীর্ঘদিন আমরা ইউজ করেছি। একটা সময় গিয়ে যখন সিপ্রোফ্লক্সাসিন খুব একটা পেশেন্ট সিমটোমেটিক ইমপ্রুভমেন্ট হচ্ছে না, এখন দেখলাম যে আমরা সেফরোক্সিমে পেশেন্ট খুব সিগনিফিকেন্ট সিমটোমেটিক ইমপ্রুভমেন্ট হচ্ছে। তারপরে লাস্ট ড্রাগটা আপনারা খেয়াল করেন, ট্যাবলেট রেমোরিল 2.5 মিলিগ্রাম 17 মিনিট চলবে। দেখেন এখানে পেশেন্টের অ্যান্টি হেপাটাইটিসের কিন্তু ডেফিনেটিভ কোনো ইন্ডিকেশন ছিল না, কিন্তু পেশেন্ট যেহেতু ডায়াবেটিক, সো আমি এখানে তাকে একটা এসি ইনহিবিটর দিয়েছি এবং পেশেন্টের যেহেতু প্রোটিন ইউরিয়া আছে, সুতরাং তার প্রোটিন ইউরিয়া ট্রিটমেন্ট হিসেবে আমি তাকে এসি ইনহিবিটর প্রেসক্রাইব করেছি। প্রেফারেবলি হচ্ছে রেমিপ্রিল 2.5 মিলিগ্রাম 1 নাইট। তাহলে এই প্রেসক্রিপশন থেকে আমরা নতুন ইনফরমেশন কি পেলাম, দ্যাট ইজ পেশেন্টের যদি ডায়াবেটিক হয় এবং প্রোটিন ইউরিয়া থাকে এবং ব্লাড প্রেশার যদি তার নরমাল রেঞ্জেও থাকে, সেক্ষেত্রে আমি প্রোটিন ইউরিয়া ট্রিটমেন্ট হিসেবে একটা এসি ইনহিবিটর আমি স্টার্ট করি। আমি দু একটা কমেন্ট ফয়েজ আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ করার জন্য। আপনি লিখেছেন যে স্যার ফার্স্ট ভিজিটে বিপি বেশি পেলাম, দেন 1 উইক পর ফলো আপ ভিজিটে আসতে বললাম, দেন 1 উইকের জন্য কি কিছু প্রেসক্রাইব করবো না? না, আমি একদম শুরুতে আপনাদেরকে বলেছি যে যদি সিগনিফিকেন্টলি এলিভেটেড না পান, সাপোজ একটা থাম্ব রুল যে 160 বেশি যদি না হয় এবং পেশেন্ট যদি 160 এই ধরনের 160 যদি বেশি না হয়, তাহলে আমার পরামর্শ, আমি পার্সোনালি সাধারণত আমি তাকে প্রেসক্রাইব করি না। আমি তাকে একটা সিম্পল একটা এনজিওলাইটিক দিই, রাইট হচ্ছে আলপ্রাজোলাম অথবা হচ্ছে কোনাজিপাম অথবা হচ্ছে ব্রোমাজিপাম, এনজিওলাইটিক গুলো দিই এবং তাকে আমি 1 উইক পরে আরেকটা ফার্দার ফলো আপে আসতে পারি। হোপফুলি ইউ হ্যাভ গট ইউর অ্যান্সার। মেহেদি হাসান, আপনার কোশ্চেনটা ছিল ডায়াবেটিস মেলিটাস উইথ ইসকেমিক হার্ট ডিজিজ এন্ড হাইপারটেনশন। ডায়াবেটিস, ইসকেমিক হার্ট ডিজিজ, ভেরি গুড। Blood pressure 150/95 level of mercury. Okay. I prescribe amlodipine plus olmesartan 5/20, but patient does not take this. The cardiologist prescribed olmesartan plus beta blocker. But diastolic BP 90 plus till now. Okay. আপনি প্রেসক্রাইব করেছেন 2 drugs in a single pill, আপনি খুব বেশি অন্যায় করেন। তবে আমার পরামর্শ হচ্ছে যে অ্যামলোডিপিন একটা পটেন্ট অ্যান্টিহাইপারটেনসিভ, olmesartanও একটা পটেন্ট হাইপারটেনসিভ। এই কম্বিনেশনটা আমি অনেক বেশি ইউজ করি এবং সাধারণত যদি সিস্টোলিক ব্লাড প্রেশার 160 এর বেশি হয়, সাধারণত সেই কন্ডিশনে আমি এই কম্বিনেশনটা ইউজ করি। 150 হলে আমি তাকে olmesartan ইউজ করতাম এবং কার্ডিওলজিস্ট olmesartan প্লাস বিটা ব্লকার, ইয়েস দিস ইজ এ ভেরি গুড এক্সেলেন্ট কম্বিনেশন। লজিকটা হচ্ছে এই দেখেন, তার হাইপারটেনশন ম্যানেজমেন্টের জন্য আমি olmesartan দিলাম, তাই না? দেখেন সাথে তার কিন্তু ইসকেমিক হার্ট ডিজিজ রয়েছে, সুতরাং যখনই হাইপারটেনশনের সাথে ইসকেমিক হার্ট ডিজিজ রয়েছে, সুতরাং আমি এখানে এমন একটা অ্যান্টিহাইপারটেনসিভ ডোজ করব যেটা অ্যান্টি অ্যাঞ্জিনাল প্রপার্টি রয়েছে। সুতরাং বিটা ব্লকার, এটা অ্যান্টি হাইপারটেনসিভ প্রপার্টি রয়েছে, অ্যান্টি অ্যাঞ্জিনাল প্রপার্টি রয়েছে, লাইক বিসোপ্রোলল, নেবিভোলল, এগুলার অ্যান্টি অ্যাঞ্জিনাল প্লাস অ্যান্টি হাইপারটেনসিভ দুইটাই প্রপার্টি রয়েছে। এই ক্ষেত্রে কার্ডিওলজিস্ট এক্সিলেন্ট কাজ করে। ওকে। ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 90 প্লাস টিল নাও। ওয়েট এন্ড সি। তারপরে যদি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বেশি থাকে, আমি বলবো আপনি একটা থায়াজাইড লাইক ডায়াবেটিক্স সেটা অ্যাড করে দিতে পারেন। থায়াজাইড লাইক ডায়াবেটিক্স ইন ডেপামাইড 1.5 মিলিগ্রাম এট মর্নিং। ওকে, হোপফুলি ইউ হ্যাভ গট ইউর অ্যান্সার। এম এ সুশান, আপনি প্রশ্ন করেছেন যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হলে গোমেড কি দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে, কেন নয়। আনলেস জিএফআর যদি 30 এর বেশি থাকে, সেক্ষেত্রে আপনি মেটফর্মিন অবশ্যই দিতে পারেন। মেটফর্মিন হচ্ছে আপনি ইজিএফআর যদি 45 to 60 থাকে, সেখানে মোস্ট প্রবলি কোনো ডোজ রিডাকশন করা লাগে না। 30 to 45 হলে হাফ ডোজ রিডাকশন করা, আর 30 এর নিচে হলে আপনি ইজিএফআর যদি 30 এর নিচে হয়, সেক্ষেত্রে আপনি মেটফর্মিন দিবেন। কাশকে অ্যাপ্রোচ পিকচার ক্লিয়ার নাও, তুমি ক্লিয়ার করার চেষ্টা করছে। সুমন আহমেদ, আপনি বলছেন যে স্যার এসি ইনহিবিটর অর এআরবি ব্লকার কজেস হাইপারকালেমিয়া, উই ইউজুয়ালি ইউজ কম্বিনেশন অফ এআরবি এন্ড হাইড্রোক্লোরোথাইড। When we start this combination preparation to prevent hyperkalemia? No, no, no. আমরা আসলে হাইপারকালেমিয়া প্রিভেন্ট করার জন্য কখনোই এই কম্বিনেশন ইউজ করি না। এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার দিলেই যে হাইপারকালেমিয়া হয়ে যাবে ব্যাপারটা এরকম না।
এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার দেওয়ার পরে আপনি তাকে ফলো আপে রাখবেন। আইডিয়াল নিয়ম হচ্ছে, যদিও প্র্যাকটিক্যালি সবসময় এটা পসিবল না, যে একটা এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার দিলেন, আপনি 2 উইকস পরে তার সেরাম ক্রিয়েটিনিন এবং সেরাম ইলেক্ট্রোলাইটস আবার ফার্দার চেক করবেন। 2 উইকস পরে আপনি যদি দেখেন যে তার সেরাম ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে এবং তার হাইপারক্যালেমিয়া হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি এনজিওটেনসিন ব্লকার সেটা আপনাকে স্টপ করে দিতে। আর এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার হাইড্রোক্লোরোথায়াজিড এটা কম্বিনেশন যেটা আমরা স্টার্ট করি, এটা অ্যাজ এ অ্যান্টি হাইপারটেনসিভ, এটা হাইপারক্যালেমিয়া প্রিভেন্ট করে। আফজাল হক স্যার, ক্রিয়েটিনিন লেভেল কতর উপরে থাকলে এস ইনহিবিটর দেওয়া যায় না? আপনার কি মনে হয় আফজাল হক, ক্রিয়েটিনিন লেভেল কতর উপরে থাকলে এস ইনহিবিটর দেওয়া যায় না? আপনার মনে কেন এই প্রশ্নটা আসলো যে ক্রিয়েটিনিন লেভেল এত থাকলে এর উপরে এস ইনহিবিটর দেওয়া যায় না? প্রশ্ন আসলে খুবই যৌক্তিক, কারণ দীর্ঘদিন থেকে আমরা এই কথাটাই শুনে আসছি যে ক্রিয়েটিনিন 3 এর বেশি থাকলে, কেউ 2.5 এর বেশি থাকলে এস ইনহিবিটর থেরাপি দেওয়া যায় না। কিন্তু এই কথার কোনো সায়েন্টিফিক এভিডেন্স নাই বা কোনো ধরনের কোনো ভিত্তি নেই। সেরাম ক্রিয়েটিনিন লেভেল যতই থাকুক, এস ইনহিবিটর দিতে আপনার কোনো ধরনের কোনো বাধা নাই। রাদার দিস ইজ বেনিফিশিয়াল। আপনি শুধুমাত্র যখন দেখবেন যে হাইপারক্যালেমিয়া, প্রেগন্যান্সি, হেরিডিটারি এনজিওগ্রাফিমা এন্ড বাইলেটারাল রেনাল আর্টারি স্টেনোসিস, এই 4টা কন্ডিশনে আপনি এস ইনহিবিটর এআরবি দিতে পারবেন না। আপনি কমনলি মনে রাখেন যে প্রেগন্যান্সি এন্ড হাইপারক্যালেমিয়া, এই দুইটা কন্ডিশনে আপনি এস ইনহিবিটর বা এআরবি দিতে পারবেন না। আদারওয়াইজ সব কন্ডিশনে আপনি দিতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। এই প্রেসক্রিপশনটা আপনারা দেখেন, এই প্রেসক্রিপশনটা আপনাদের জন্য খুবই হেল্পফুল। যেমন আগে একটা সিনারিও একদম ভাই প্রশ্ন করেছিলেন যে ইসকেমিক হার্ট ডিজিজ, ডায়াবেটিস প্লাস হাইপারটেনশন, সেই ক্ষেত্রে বিটা ব্লকার প্লাস ওলমিসার্টান কার্ডিওলজিস্ট ইউজ করেছে। দেখেন আমিও এখানে এটাই করেছি। এই পেশেন্ট প্রেজেন্ট করেছে আমাদের কাছে চেস্ট পেইন, হেডেক, ইউনিল্যাটারাল অর ফেশিয়াল পেইন, যাই হোক এটা রিলেভেন্ট না। তার ব্লাড প্রেশার ছিল, এগুলো কিন্তু আমার রিয়েল টাইম প্রেসক্রিপশন। ওকে, তার ব্লাড প্রেশার ছিল 180/110 মিলিমিটার অফ মার্কারি। আমি তাকে ইনভেস্টিগেশন করেছিলাম, এসএসজি ছিল নরমাল, ইকো ছিল নরমাল, এসবিএ1সি ছিল 8.5%, সেরাম ক্রিয়েটিনিন ছিল তার নরমাল, তাই না? আমার প্ল্যান হচ্ছে একটা ইটিপি তো গতকালকে বলেছিলাম যে একটা ইসকেমিক হার্ট ডিজিজ, অ্যাঞ্জিনা ডিউ টু করোনারি আর্টারি ডিজিজ, এটা ডায়াগনোসিস এস্টাবলিশ করতে হলে, যদি আমি ডায়াগনোসিস এস্টাবলিশ করতে চাই, তাহলে এস্টাবলিশ করতে হলে আমাকে কি করতে হবে? ইটিটি করতে হবে। সুতরাং আমি তাকে একটা ইটিটি প্রেসক্রাইব করেছিলাম। এখন দেখেন এই পেশেন্টের গতকালকার আমি একটু রিক্যাপ করি, আজকে এই প্রেসক্রিপশনে রিক্যাপ হয়ে যাচ্ছে, তাই না? রিক্যাপ হয়ে যাচ্ছে। এখানে আমি যদি ইসকেমিক হার্ট ডিজিজ ট্রিটমেন্টের, আপনাদের হেডিংটা মনে আছে কিনা আপনাদের দেখেন, হেডিংটা মনে আছে আপনাদের? হেডিংটা ছিল অ্যান্টিপ্লাটিলেট, অ্যান্টি ইসকেমিক, লিপিড লোয়ারিং। অ্যান্টিপ্লাটিলেট জি ড্রাগস কি হবে? অ্যান্টিপ্লাটিলেট একটা ড্রাগস যদি আমি ইউজ করি, দেখেন আমি কি ইউজ করেছি এখানে, একটা ড্রাগস আমি ইউজ করেছি এসপ্রে। অ্যান্টিপ্লাটিলেটের পরে দেন আপনি অ্যান্টি ইসকেমিক চিন্তা করেন। অ্যান্টি ইসকেমিক কি বলেছিলেন মনে রাখার জন্য? যে জিটিএন, রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এন্ড বিটা ব্লকার, জিটিএন, বিটা ব্লকার এন্ড ক্যালসিয়াম ব্লকার। ওকে, এখানে দেখেন আমি জিটিএন দিয়েছি নিডো কার 2.611, বিটা ব্লকার দিয়েছি আমি 2.5100। আরেকটা কি? লিপিড লোয়ারিং। দেখেন খুব সহজ না ব্যাপারটা? অ্যান্টিপ্লাটিলেট, অ্যান্টি ইসকেমিক, লিপিড লোয়ারিং। অ্যান্টিপ্লাটিলেট, অ্যান্টি ইসকেমিক, লিপিড লোয়ারিং। লিপিড লোয়ারিং অভাস্ট্রাটিন চুজ করেছি। পেশেন্টের ব্লাড প্রেশার দেখেন 180/110 মিলিমিটার মার্কারি। ওকে, আচ্ছা, তাহলে দিস ইজ সিস্টোলিক ব্লাড প্রেশার 160 এর বেশি, তাই না? তাহলে সিস্টোলিক ব্লাড প্রেশার যদি 160 এর বেশি হয়, ডেফিনেটলি আমি এখানে কি চুজ করব? 2 ড্রাগস ইন এ সিঙ্গেল পিল। 2 ড্রাগস ইন এ সিঙ্গেল পিলের জন্য, 2 ড্রাগস ইন এ সিঙ্গেল পিলের জন্য আমার 2 ড্রাগস ইন এ সিঙ্গেল পিলের জন্য আমার চয়েস অফ ড্রাগস হচ্ছে কি? ক্যালসিয়াম চ্যানেল ব্লকার প্লাস এআরবি। সো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার প্লাস এআরবির কম্বিনেশন এখানে দেখেন অ্যামলোডিপিন প্লাস অলমিসার্টান। অ্যামলোডিপিন প্লাস অলমিসার্টান এখানে কি নামে পাওয়া যাচ্ছে? ক্যামলোসার্ট নামে পাওয়া যাচ্ছে। 5/20 ওকে, এখানে দেখেন এই প্রেসক্রিপশনটার দিকে আপনারা খেয়াল করেন। এখানে অ্যামলোডিপিন প্লাস অলমিসার্টান, এখানে অলমিসার্টান অ্যান্টি হাইপারটেনসিভ, অ্যামলোডিপিন অ্যান্টি হাইপারটেনসিভ। পাশাপাশি এখানে অ্যামলোডিপিন কিন্তু অ্যান্টি অ্যাঞ্জিনাল হিসেবে কাজ করছে, তাই না? বিসোপ্রোল এটা কিন্তু অ্যান্টি অ্যাঞ্জিনাল হিসেবে দিয়েছে, কিন্তু এখানে অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে কাজ করছে। সুতরাং এই ধরনের সেটিংস যেখানে অ্যাঞ্জিনাল পেইন রয়েছে, হাইপারটেনশন রয়েছে, এই সেটিংসে আপনি অ্যান্টি হাইপারটেনশন প্লাস অ্যান্টি অ্যাঞ্জিনা দুইটা কাজ করবে, এই ধরনের অ্যান্টি হাইপারটেনসিভ আপনি চুজ করার চেষ্টা করবেন। হোপফুলি আপনার এই প্রেসক্রিপশনটা দেখলে আপনাদের কাছে ব্যাপার একেবারে ক্লিয়ার। আরেকটা সিনারিও দিই আপনাদের। এম এ সুশান, আপনি লিখছেন যে অনেক ইজিলি, থ্যাংক ইউ সো মাচ। এখন
আপনার সাথে সুশান, আপনাদের কাছে একটা গল্প বলি, হ্যাঁ। এটা হচ্ছে আইনস্টাইন বলেছেন, কি বলেছেন জানেন? যে দুইটা কথা বলছেন, দুইটা কথা খুবই সুন্দর। যে শিক্ষা কি? শিক্ষা হচ্ছে তুমি স্কুল থেকে বের হয়ে যাওয়ার পরে, সবকিছু ভুলে যাওয়ার পরে, 1 বছর পরে তোমার যেটা মনে থাকে সেটাই হচ্ছে তোমার শিক্ষা। আপনি অনেক কিছু পড়লেন, অনেক ড্রাগসের নাম পড়লেন, অনেক ইন্ডিকেশন কন্ট্রান্ডিকেশন পড়লেন, কিন্তু আপনি সবকিছু ভুলে যাওয়ার পরে আপনার যেটা মনে আছে সেটাই হচ্ছে আপনার শিক্ষা। 1 নাম্বার। 2 নাম্বার আরেকটা গল্প বলতে চাই আপনাদের। সেটা হচ্ছে, ওইটাও আইনস্টাইনের কথা। আইনস্টাইন বলছেন যে তুমি একটা জিনিস ভালোভাবে আয়ত্ত করতে পারছো, তুমি বুঝতে পারছো, এটা তুমি কিভাবে বুঝবা? তুমি বুঝবা এইভাবে যে তুমি যখন এটা একটা ক্লাস 4 এর বাচ্চাকেও খুব সুন্দর করে বুঝিয়ে দিতে পারবা, তখনই বুঝবা যে তুমি এই জিনিসটা বুঝছো। আপনারা তো 4 এর বাচ্চা না, আপনারা সবাই গ্রাজুয়েট, সুতরাং আপনাদেরকে বুঝাইতে তোমার খুব বেশি কষ্ট হওয়ার কথা। তারপর আপনার কমপ্লিমেন্টের জন্য অনেক ধন্যবাদ। সিনারিও 3, একটু 30 সেকেন্ড একটু বিরতি দিচ্ছি। A 60 years old man came to your GP center for checking his blood pressure. His blood pressure was found 186/96 millimeter of mercury. He is alert and he has no chest pain or shortness of breath. Now what will be the treatment plan? Okay. ব্লাড প্রেশার তার 186/96 millimeter of mercury. হ্যাঁ, আমি কোনো থিওরিটিক্যাল কথাবার্তায় যাচ্ছি না, তারপরে এটা যদি আপনি হাইপারটেনশনের ক্লাসিফিকেশন দেখেন, তাহলে দিস ইজ সিভিয়ার হাইপারটেনশন. As patient is alert, so patient has get no emergency. Patient has got no emergency. So this is severe hypertension, but not hypertensive emergency. So এখানে দেখেন, এখানে আমরা ইউজুয়াল চেম্বারের যে প্র্যাকটিসের প্রটোকল সেটা ফলো করতে পারি না? তার সিস্টেমিক ব্লাড প্রেশার ডেফিনেটলি 160 বেশি না কম? অবশ্যই 160 বেশি। যদি বেশি হয় তাহলে আমি কি সিঙ্গেল ড্রাগ এখানে চুজ করবো না কম্বিনেশন? অবশ্যই কম্বিনেশন। কম্বিনেশন যদি হয় তাহলে আমি মোস্ট ওয়াইডলি ইউজ কম্বিনেশন কি? অ্যামলোডিপিন প্লাস ওলমিসার্টান। দেখেন অ্যামলোডিপিন প্লাস ওলমিসার্টান আমি কত বেশি হইলে বলেছি? 160 এর বেশি। আচ্ছা, যেহেতু তার ব্লাড প্রেশারটা আরো অনেক বেশি, তাহলে আমি কি করলাম? আইডিয়ালি তার এই দুইটা যদি আপনি দিয়ে দেন, তার ব্লাড প্রেশার কন্ট্রোল হয়ে যাবে। আমি আরেকটু সেফ থাকার জন্য আমি মর্নিং এ তাকে একটা থায়াজাইড লাইক ডায়াবেটিক্স দিয়ে দিলাম। তাহলে থায়াজাইড লাইক ডায়াবেটিক্স কি? দ্যাট ইজ ইন্ডোপামাইন 1.5 মিলিগ্রাম এট মর্নিং। What diagnosis is this? Is hypertensive urgency. This is severe hypertension. Okay? দেখেন, আপনি খেয়াল করে দেখবেন এই পর্যন্ত আমি যে অ্যান্টিহাইপারটেনসিভ যা ইউজ করেছি, খুব কমন কিছু লাইক হচ্ছে লোসার্টান, অলমিসার্টান, অ্যামলোডিপিন, ইনডোপামাইন। এই যে নতুন আর ইউজ করলাম থায়াজাইড লাইক ডায়াবেটিক্স, এই 4-5টা ড্রাগসের মধ্যে কিন্তু আপনি টোটাল হাইপারটেনশনের আউটডোর প্র্যাকটিস আপনি করে ফেলতে পারছেন। এইটা একটু অন্য ধরনের একটা প্রেসক্রিপশন। এই জিনিসটা আপনাদের একটু জানতে হবে এবং মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, এটা একটু অ্যাডভান্স। এই প্রেসক্রিপশনটা হচ্ছে ফর এ পেশেন্ট উইথ সিকিডি উইথ হাইপারটেনশন। পেশেন্ট আমার কাছে প্রেজেন্ট করলো জেনারেলাইজ ওয়েরিং। আচ্ছা, আমি তাকে যে একটা কোশ্চেন অ্যান্সার আফজাল হক, আপনি লিখেছেন যে স্যার অ্যান্টিপ্লাটিলেট লিপিড লোয়ারিং এর সাথে অ্যান্টি অ্যাঞ্জেনাল কয়টা ড্রাগ দিতে হবে এরকম কোনো কথা নাই। যে আপনার যদি একটাও না দিতে হয় দ্যাট ইজ ফাইন। যেমন আমার এক স্যার ছিল, স্যার বলতেন যে নো পেন নো নাইট্রেটস, ব্যথা নাই নাইট্রেটস। ওকে, আপনার যদি শুধুমাত্র একটা নাইট্রেটস দিয়ে তার পেন কন্ট্রোল হয়ে যায়, তাহলে আপনি আরেকটা কেন দিবেন? আমরা ইউজুয়ালি যদি আপনি বলেন যে আপনি কি করেন, আমি সাধারণত দুইটা দিই, একটা নাইট্রেটস দিই আর একটা বিটা ব্লকার। আপনি খুব সম্ভবত আপনার কোশ্চেন অ্যান্সার পেয়েছেন। যদি না পেয়ে থাকেন তাহলে আবার কমেন্ট করেন। ফয়েজ আহমেদ, আপনি লিখেছেন যে 55 ইয়ার্স ওল্ড, হাইপারটেনসিভ, ডায়াবেটিক ফর 10 ইয়ার্স। 55 ইয়ার ডায়াবেটিস, হাইপারটেনশন। ডায়াবেটিসের জন্য মেটফর্মিন, হাইপারটেনশনের জন্য ভিজুয়াল 5 মাস ডেইলি টেস্ট করা হয়েছে। ডায়াবেটিস কন্ট্রোল। ভিজুয়াল কেন স্যার এক্ষেত্রে হাইপারটেনশন? আচ্ছা, ওকে। ভিজুয়াল অ্যান্টিহাইপারটেনসিভ যে ফিজিশিয়ান প্রেসক্রাইব করেছে, কেন করেছে? নিশ্চয়ই ওনার কোনো একটা লজিক আছে, কিন্তু আমার লজিকে এটা আমি বুঝতে পারছি না কেন এখানে রিসেপ্টর চুজ করা হলো। যদি আমি এখানে চুজ করতাম, আমি এখানে একটা এসি ইনহিবিটর অথবা এনজিওটেনসিন রিসেপ্টর দরকার, সেটাই অ্যান্টিহাইপারটেনসিভ চুজ করতাম। হয়তো ওনার ইসকেমিক হার্ট ডিজিজ থাকতে পারে, সেক্ষেত্রে অনেক সময় ফিজিশিয়ানরা ভিজুয়াল প্রেসক্রাইব করে থাকেন। ওকে, আচ্ছা, আমি আবার প্রেসক্রিপশনটাতে যাচ্ছি। এই প্রেসক্রিপশনের পেশেন্ট প্রেজেন্ট করেছে জেনারেলাইজ সুইলিং ফর 3 মান্থস। পেশেন্টের ছিল ইডেমা পজিটিভ, ব্লাড প্রেশার ছিল 160/100 মিলিমিটার মার্কারি, তাই না? ইউরিনারিতে তার অ্যালবুমিন ছিল, আরবিসি কাস্ট ছিল। ইউরিনারিতে অ্যালবুমিন ছিল, আরবিসি কাস্ট। কাস্ট থাকা মানেই কিন্তু গ্লোমেরুলোনেফ্রাইটিস, খেয়াল করে দেখবেন। হ্যাঁ, কাস্ট থাকা মানেই গ্লোমেরুলোনেফ্রাইটিস। সেরাম ক্রিয়েটিনিন 1.5, দ্যাট মিন্স রেনাল ইম্পেয়ারমেন্ট রয়েছে তার। আলট্রাসোনোগ্রাম হোল অ্যাবডোমেন, আর্লি রেনাল প্যারেনকিমাল ডিজিজ। ওকে, তাহলে তার মোস্ট প্রবাবলি ক্রনিক কিডনি ডিজিজ ডিউ টু
গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটা গ্লোমেরুলোনেফ্রাইটিস বলেন, ক্রনিক কিডনি ডিজিজ বলেন, যাই বলেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন সিকিডি হাইপারটেনশন, আমার কোশ্চেন ছিল যে রেনাল ইম্পেয়ারমেন্ট অফ হাইপারটেনশন, সিকিডি উইথ হাইপারটেনশন, সেই ক্ষেত্রে আমার অ্যান্টি হাইপারটেনসিভ ডোজটা কি? আমার অ্যান্টি হাইপারটেনসিভ ডোজ যেটা, যে ট্যাবলেট, দেখেন এখানে 160/100 না, তাহলে ডেফিনেটলি তার 2 ড্রাগস লাগবে ইন এ সিঙ্গেল পিল। সিকিডি পেশেন্টদের হাইপারটেনশন সহজেই কন্ট্রোল হতে চায়, এই ক্ষেত্রে যে অ্যাপ্রোচটা আমরা করি, দেখেন এখানে আমরা কি দিলাম, একটা 2 ড্রাগস ইন এ সিঙ্গেল পিল। আমি মোস্ট অফ দ্য টাইম এই কম্বিনেশনটাই প্রেফার করি, অ্যামলোডিপিন প্লাস অনসা। একজন কোশ্চেন করেছিলেন যে সেরাম ক্রিয়েটিনিন কত বেশি হলে এআরবি দেওয়া যাবে না, দেখেন তার সেরাম ক্রিয়েটিনিন এখানে তার এলিভেটেড 1.5, কিন্তু আমি কিন্তু এআরবি প্রেসক্রাইব করছি, আমরা কোনো সমস্যা নেই, ঠিক আছে। সিকিডির পেশেন্টদের ক্ষেত্রে আমার যেটা মেসেজ, আপনি তাকে একটা ডায়াবেটিক্স দিতে হবে মর্নিং, এবং প্রেফারেড হচ্ছে ফুরসিমাইড, তার মানে ফুরসিমাইড দিবেন। আমি এখানে স্পাইরোলেকটন দিব না, কারণ হচ্ছে সিকিডি পেশেন্টদের হাইপার ক্যালিমিয়া থাকতে পারে, আপনি এখানে হাইপার ক্যালিমিয়া থাকতে পারে, তাকে আপনি olmesartan দিচ্ছেন, সেটাও হাইপার ক্যালিমিয়া করতে পারে। আবার যদি আপনি স্পাইরোলেকটন দেন, সুতরাং তার হাইপার ক্যালিমিয়া হয়ে যাওয়ার চান্স আছে। সুতরাং সিকিডির পেশেন্টদেরকে আপনি কখনোই ফুরসিমাইড স্পাইরোলেকটনের কম্বিনেশন দিবেন না। ওকে, নেক্সট আমি আরেকটা প্রেসক্রিপশন, আরেকটা স্লাইড, এফাকে আমি একটা কোশ্চেনের অ্যান্সার দিই। মিস্টার সুশান, আপনি প্রশ্ন করেছেন যে স্যার কিছু পেশেন্টের অ্যামলোডিপিন দিলে অ্যাঙ্কেল এরকম হয়, তখন স্যার কোন অ্যান্টি হাইপারটেনসিভ আছে? ভেরি গুড, খুব সুন্দর একটা কোশ্চেন, এই ধরনের একটা কোশ্চেন আশা করতেছিলাম তার কাছে। অ্যামলোডিপিন দিলে অনেক পেশেন্টদের ইডেমা হয়, এই ইডেমা নিয়ে কিন্তু কোনো ধরনের ওরিড হওয়ার মতো কোনো কিছু নাই, কিন্তু আপনি যতই বলেন যে ওরিড হওয়ার মতো কোনো কিছু নাই, পেশেন্টটা ওরিড হবেই। এই অ্যাঙ্কেল ইডেমা একটা ডিপেন্ডেন্ট ইডেমা হয়, সাধারণত যদি আপনি দুইটা পা বালিশের উপর দিয়ে রাতের বেলায় ঘুমায়, এই ইডেমাটা সাধারণত তার চলে যায়। তবে আপনি যদি অ্যামলোডিপিনের সাথে olmesartan এই কম্বিনেশনটা দেন কখনো, তাহলে দেখবেন যে সাধারণত এই ইডেমার ইনসিডেন্সটা অনেক কম। আচ্ছা, তারপরেও আপনি যদি অ্যামলোডিপিন দিতে না চান, আমি কিন্তু আপনাকে দুইটা অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে দুইটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের নাম মনে রাখতে বলেছিলাম, একটা ছিল অ্যামলোডিপিন আর একটা ছিল সিলিনিডিপিন। আপনি সিলিনিডিপিন চুজ করতে পারেন। ওকে, এই পেশেন্টটা দেখেন এইখানে একটু আপনাকে একটু খেয়াল করতে হবে, এটা কিছুটা অ্যাডভান্স লেভেলের একটা ইনফরমেশন। যে পেশেন্ট প্রেজেন্ট করেছে এক্সেশনাল চেস্ট পেইন, হ্যাঁ এক্সেশনাল চেস্ট, একটা পেশেন্ট যদি এক্সেশনাল চেস্ট পেইন নিয়ে প্রেজেন্ট করে, নট অল চেস্ট পেইন ইজ ডিউ টু করোনারি আর্টারি ডিজিজ। একটা অ্যাওর্টিক স্টেনোসিসও কিন্তু এক্সেশনাল চেস্ট পেইন প্রেজেন্ট করতে পারে, একটা এনিমিয়ার পেশেন্ট এক্সেশনাল চেস্ট পেইন প্রেজেন্ট করতে পারে, একটা হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি, সেটাও এক্সেশনাল চেস্ট। সুতরাং আপনাকে একটা ইকো করে কিন্তু তাকে এটা ইভালুয়েশন করে নিতে হবে। ইসিজি তে আমি দেখলাম এলভিএইচ স্টেট, এলভিএইচ স্টেনের মোস্ট কমন কজ হচ্ছে কি? হাইপারটেনশন। সেকেন্ড মোস্ট কমন কজ হচ্ছে অ্যাওর্টিক স্টেনোসিস। আমি দেখলাম যে অ্যাওর্টিক স্টেনোসিস এটা একটা রিয়েল টাইম প্রেসক্রিপশন ছিল। ওকে, এখন ইকোতে আমি যদি দেখি অ্যাওর্টিক স্টেনোসিস, এখানে একটা জিনিস খেয়াল রাখা দরকার, এখানে এন্টি হাইপারটেনসিভ হিসেবে আপনি যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বা হচ্ছে এসি ইনহিবিটর, এগুলো চুজ করবেন না, কনভেনশনালি সাবরা চুজ করবেন। যদিও রিসেন্ট গাইডলাইন বলছে যে দেয়া যায়, কিন্তু এখন পর্যন্ত আমাদের যারা ফিজিশিয়ান যারা রয়েছেন তারা এটা দেন। সুতরাং আপনি বিসোপ্রোলল, এক্ষেত্রে তার চয়েস অফ অ্যান্টি হাইপারটেনসিভ হচ্ছে বিসোপ্রোলল, মানে বিটা ব্লকার। In the settings of aortic stenosis with hypertension, choice of anti-hypertension is beta blocker. এটা আপনাদের সাথে আগেও আমি শেয়ার করেছি, সিকিডি উইথ হাইপারটেনশন। এক্ষেত্রে আপনি এই যে দেখেন অ্যামলোডিপিন প্লাস olmesartan, সেই সাথে আমি চুজ করেছি কি, সেই সাথে আমি চুজ করেছি একটা মর্নিং এ ডায়াবেটিক্স, দ্যাট ইজ ফুরসিমাইড। এটা আপনারা, এটা দরকার নাই বিশ্বাস করতে, হ্যাঁ এটা আমি স্কিপ করে দিচ্ছি। খুব কমন আরেকটা আমাদের প্রবলেম, এর মধ্যে আমি মোটামুটি হাইপারটেনশন সম্পর্কে একটু সামারি করার চেষ্টা করছি। আমার মনে হয় মোটামুটি এই ফর্মুলাটা যদি আপনারা ফলো করেন, তাহলে মোটামুটি এভরি হাইপারটেনশনের আপনারা কনফিডেন্টলি ম্যানেজ করতে পারবেন। কমনলি এনকাউন্টার প্রবলেম হচ্ছে প্রেগন্যান্সি উইথ হাইপারটেনশন। দেখেন প্রেগন্যান্সি উইথ হাইপারটেনশন, এই যে এই স্লাইডের যে ইনফরমেশন গুলা, এগুলো হচ্ছে গোল্ডেন ইনফরমেশন, আপনি ছবি তুলে রাখতে পারেন অথবা লিখে রাখতে পারেন। সেফ এজেন্ট কি? সেফ এজেন্ট হচ্ছে মিথাইল ডোপা, নিপিরিভিনেসন এন্ড লেবেটারল, এই তিনটা নাম মনে রাখেন, চিরদিনের জন্য মনে রাখেন, মিথাইল ডোপা, নিপিরিভিনেসন এন্ড লেবেটারল। কি দিয়ে স্টার্ট করবো? আমি মিথাইল ডোপা দিয়ে স্টার্ট। 250 মিলিগ্রাম 3 to 4 টাইমস, 250 মিলিগ্রাম বাজারে ট্যাবলেট পাওয়া যায়, তাই না? 3 থেকে 4 বার। ওকে, যদি মিথাইল ডোপাতে তার ব্লাড প্রেশার কন্ট্রোল না হয়, আপনি অ্যাড করতে পারেন, নেক্সট কি অ্যাড করতে পারেন, নেক্সট আপনি লেবেটারল অ্যাড করতে পারেন 100 মিলিগ্রাম টুয়াইস ডে, ইউজুয়াল ডোজ, স্টার্টিং। তারপরে যদি কন্ট্রোল না হয়, আপনি ট্যাবলেট নিপিরিভিনেসন অ্যাড করতে পারেন। কিন্তু আমি বলবো যে জেনারেল ফিজিশিয়ান লেভেলে অতটুকু প্র্যাকটিস করা ঠিক হবে না। তারপর আমি বলছিলাম গতকাল যে কিছু রোগী আছে ওরা বলবো যে স্যার বাদ যাওয়া আপনার হাতে, মরাও আপনার, আপনি আমাকে কোথাও রেফার করলে আমি যাবো না, আপনি আমাকে ট্রিটমেন্টটা দিয়ে দেন। যদি এই ধরনের কোনো সিচুয়েশন করেন, তাহলে তো আপনার জানা থাকতে হবে এটা, তাই না? মিথাইল ডোপা, নিপিরিভিনেসন, লেবেটারল,
বাট নেভার ইউজ, কখনোই আপনি ইউজ করবেন না। এসি ইনহিবিটর ইউজ করবেন না, এআরবি ইউজ করবেন না, ডায়োটিক্স ইউজ করবেন না। এসি ইনহিবিটর এআরবি যদি প্রেগন্যান্সিতে ইউজ করা হয়, এটা সিরিয়াস সাইড এফেক্ট, রেনাল এজেনেসিস। আচ্ছা, নেভার ফরগেট টু লুক ফর প্রোটিনিউরিয়া ইন ইউরিন লুকিং এনি প্রেগন্যান্সি উইথ হাইপারটেনশন। আপনি অবশ্যই একটা ইউরিনারি করে নেবেন টু এক্সক্লুড এক্লাম্পসিয়া এন্ড প্রি এক্লাম্প, টু এক্সক্লুড টক্সিমিয়া টু প্রেগন্যান্সি। অলওয়েজ ম্যানেজ ইন কোলাবোরেশন উইথ গাইনি নার্স। হ্যাঁ, এটাই ছিল আমাদের মোটামুটি হাইপারটেনশন সম্পর্কে আমার একটা প্রিলিমিনারি ডিসকাশন। আমি আপনাদেরকে ইসিজি নিই এখন। কালকে আমি ইসিজি তে আপনাদের এসটি এলিভেটেড এমআই, নন এসটি এলিভেটেড এমআই, আনস্টেবল এনজাইনা, ইসকেমিক হার্ট ডিজিজ, হাইপারটেনশন, এলভিএস স্ট্রেন, এই কিছু ইসিজি আপনাদের আজকে আপনাদেরকে এরিথমিয়ার কিছু ইসিজি, এর মধ্যে আমি আপনাদেরকে ইসিজি দেখাচ্ছি কি আপনাদের হাইপারটেনশন সম্পর্কে আমি জানি আপনাদের মনে অনেক প্রশ্ন, এত প্রশ্ন 2-3 ঘন্টা প্রশ্ন করলে এই প্রশ্ন শেষ হবে না। আপনার এই প্রশ্নগুলো এখানে লিখে রাখতে পারেন। আমি ফাঁকে ফাঁকে, ইসিজি তো খুবই বোরিং একটা জিনিস, তাই না? ইসিজি এর ফাঁকে ফাঁকে আমি আপনাদের হাইপারটেনশন রিলেটেড কোশ্চেন করার সাবজেক্ট। হ্যাঁ, এই ইসিজিটা দেখেন আপনারা। একটা ইসিজি দেখার ক্ষেত্রে আমি কি বলেছিলাম, কোথা থেকে দেখবেন ইসিজি? লিড 1, তারপরে এভিএল, দেন ভি1 টু ভি6, তাই না? আপনারা একটু এগুলো দেখেন তো, ইসিজি গুলো বোঝেন কিনা। এটা কি ইসিজি কোনো ফাইন্ডিংস আছে? লিড 1 এর দিকে যদি আপনি তাকান, এভিএল এর দিকে যদি তাকান, কিছু আছে এখানে? মনে হচ্ছে কি নরমাল, তাই না? ঠিক আছে, মনে হচ্ছে নরমাল। নরমাল, আসলে এটা একটা নরমাল। আমি নেক্সট আরেকটা ইসিজি যাচ্ছি। হ্যাঁ? এই ইসিজিটা দেখেন তো আপনারা, দেখা যাচ্ছে কিছু একটা, বোঝা যাচ্ছে এটা কি নরমাল না অ্যাবনরমাল? এটা তো বুঝতে পারবেন, তাই না? ভেরি গুড, এটা একটা নরমাল ইসিজি। আচ্ছা, এই ইসিজিটা দেখেন, এটা কি নরমাল মনে হচ্ছে নাকি অ্যাবনরমাল মনে হচ্ছে? আচ্ছা, আমরা যদি প্রথম থেকে দেখি, খুব মনোযোগ দিয়ে, খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, না দেখলে কিন্তু আপনারা মানে ক্যাচ করতে পারবেন না। দেখেন, ফার্স্ট ইসে একটা কিউআরএস কমপ্লেক্স দেখা যাচ্ছে, তারপরে একটা টি ওয়েভ দেখা যাচ্ছে, তাই না? টি ওয়েভের পরে দেখেন আরেকটা পি ওয়েভ দেখা যাচ্ছে। পি টি ওয়েভের পরে আরেকটা পি দেখা যাচ্ছে না? এই পি এর পরে কিন্তু কোনো কিউআরএস কমপ্লেক্স নাই, তাই না? পি এর পরে কোনো কিউআরএস কমপ্লেক্স নাই। দেন তারপরে একটা পি আসলো, নরমাল কিউআরএস কমপ্লেক্স আসলো, তারপরে একটা পি আসলো। তারপর দেখেন একটা পি আসলো, একটা কিউআরএস কমপ্লেক্স আসলো, একটা পি আসলো, তাই তো? এখন তারপরে কিন্তু আবার পি এর পরে কোনো কিউআরএস কমপ্লেক্স নাই। এখানে আমরা তাহলে কি দেখতে পাচ্ছি? যে সাম পি আর নট ফলোড বাই কিউআরএস কমপ্লেক্স। আমি কালকে বলেছিলাম যে এখানে কি বলেছিলাম যে যে একটা ইলেকট্রিক্যাল ইম্পালস যখন এস নোড থেকে ট্রাভেল করে থ্রু এট্রিয়াম, তখন এটার ইলেকট্রিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে পি ওয়াই। আচ্ছা, আর যখন এটা ভেন্ট্রিকুলার মাসেল দিয়ে ট্রাভেল করে ইলেকট্রিক্যাল ইম্পালস, এটার ইসিজি রিপ্রেজেন্টেশন হচ্ছে কিউআরএস কমপ্লেক্স। তার মানে দেখেন, এখানে পি ওয়েভ আছে কিন্তু কিউআরএস কমপ্লেক্স নাই। তার মানে তার মানে এই ইলেকট্রিক্যাল ইম্পালসটা এস এ নোড থেকে এট্রিয়া হয়ে এবি নোড পর্যন্ত যেতে পারছে, কিন্তু এবি নোড থেকে আর ভেন্ট্রিকলে আর যেতে পারে, তাই না? তার মানে এবি নোডের কোথাও না কোথাও একটা ব্লকস। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি, যে সাম পি ওয়েভ ইজ নট ফলোড বাই কিউআরএস কমপ্লেক্স। সাম পি ওয়েভ ইজ নট ফলোড বাই কিউআরএস কমপ্লেক্স, এটা এক ধরনের হার্ড ব্লক। আচ্ছা, এটা কি ধরনের হার্ড ব্লক পরে বুঝবে। এখানে শুধু আপনি এখানে দেখেন যে সাম পি ওয়েভ ইজ নট ফলোড বাই কিউআরএস কমপ্লেক্স। গাজী মহিউদ্দিন আহমেদ, হার্ড ব্লক 2:1। আচ্ছা, 2:1 কে নিয়ে আমি পরে বলছি। সেকেন্ড ডিগ্রি হার্ড ব্লক, শুধুমাত্র এটা মনে রাখেন যে এটা সেকেন্ড ডিগ্রি। মুভি স্টেপ 1, মুভি স্টেপ 2, অ্যাডভান্স এগুলো আমরা পরে শিখবো। আমরা শিখলাম যে সাম পি ওয়েভ ইজ নট ফলোড বাই কিউআরএস কমপ্লেক্স। এই ইসিজিটার দিকে আপনারা দেখান। হ্যাঁ, এই ইসিজিটা যদি আমরা একেবারেই নিচের দিকে, নিচের লেটার দিকে তাকান, এখানে দেখেন দেখা যাচ্ছে যে খুব সুন্দর লাল রঙের এই যে পি, তাই না? পি দেখা যাচ্ছে, কিওয়ার্ডস দেখা যাচ্ছে, টিটাও দেখা যাচ্ছে ইনভার্টেড পি, কিওয়ার্ডস পি, পি কিওয়ার্ডস। কোন অ্যাবনরমালিটি দেখা যাচ্ছে? হ্যাঁ, একটা অ্যাবনরমালিটি দেখেন, হঠাৎ করে দুটা অন্যরকম মরফোলজির কিওয়ার্ডস কমপ্লেক্স, তাই না? অন্যরকম মরফোলজির দুইটা কিওয়ার্ডস কমপ্লেক্স আসলে এখানে। আচ্ছা, এগুলাকে আমরা কি বলছি? এগুলাকে আমরা বলছি যে ভেন্ট্রিকুলার একটোপিক। ভেন্ট্রিকুলার একটোপিক মানে হচ্ছে, ভেন্ট্রিকুলার একটোপিক মানে
ইলেকট্রিক্যাল ইম্পালস কিন্তু শুধুমাত্র কন্ডাক্টিং সিস্টেমের ভিতর দিয়ে যাবে, তাই না? এসএ নোড থেকে এটা তিনটা ইন্টারনোডাল পাথর দিয়ে এবি নোড থেকে বান্ডেল অফ, তারপর হচ্ছে রাইট বান্ডেল ব্রাঞ্চ, লেফট বান্ডেল ব্রাঞ্চ, সব শেষ হচ্ছে ভেন্ট্রিকুলার মাসেল। এখন এই যে এই কন্ডাক্টিং সিস্টেম, এইটার বাইরে কোথাও থেকে যদি হঠাৎ করে একটা ইলেকট্রিক্যাল ইম্পালস অরিজিন হয়, এট্রিয়া থেকে অরিজিন হলে এটাকে বলি আমরা এট্রিয়াল একটোপিক। ভেন্ট্রিকল থেকে যদি অরিজিন হয় সেটাকে আমরা বলি ভেন্ট্রিকুলার একটোপিক্স। এইখানে দেখেন পরপর দুইটা একটোপিক অ্যাকশন, সুতরাং এগুলাকে বলে যে ভেন্ট্রিকুলার একটোপিক ইন কাপলেট ফর্ম, তাই না? কাপলেট ফর্ম, কাপলেট মানে কি দুইটা অ্যাকশন। এই ইসিজিটা দেখেন, আমি যে ইসিজি গুলো আজকে বলছি এগুলো আপনাদের হয়তো আপনাদের জেনারেল প্র্যাকটিসে বা ফিজিশিয়ান হিসেবে খুব বেশি হয়তো এটা কাজে নাও আসতে পারে, কিন্তু আমি বলবো যে একজন ডক্টর হিসেবে এই ব্যাপারগুলো আপনাদের জানা প্রয়োজন, সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। একটা ইসিজি আপনার কাছে নিয়ে আসলো, আপনি ইসিজিটা রিড করতে না পারেন, তাহলে এটা কিন্তু ফিজিশিয়ান হিসেবে আমি বলবো যে আপনার প্রবলেম। আচ্ছা, এইটাও একটা এরিথমিয়ার ইসিজি, যেহেতু আজকে আমি এরিথমিয়ার সম্পর্কে কথা বলছি, সুতরাং আপনারা আর কনভেনশনাল এরকম লিড ওয়ান, এভিএল, ভি1, ভি2 সবকিছু দেখার দরকার নেই, আপনার শুধু রিদম স্ট্রিপটার দিকে তাকান। হ্যাঁ, রিদম স্ট্রিপ কোনটা? লিড টু, লিড টু এর দিকে আপনারা দেখান। ইসিজি গুলো কি কঠিন হয়ে যাচ্ছে আপনাদের জন্য? আমি খুবই সহজ করে বলার চেষ্টা করছি, দেখেন কঠিন হলে আপনাদেরকে বলেন আমি স্কিপ করে যাবো। লিড টুটার যদি দিকে যদি আপনারা তাকান, দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি কি, দেখেন হার্ট রেটটা কাউন্ট করেন প্রথমে। হ্যাঁ, হার্ট রেটটা কাউন্ট করেন। হার্ট রেটটা কত হবে এখানে? 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8, প্রায় 40-এর কাছাকাছি হবে হার্ট রেট, তাই না? 40-এর কাছাকাছি এরকমই হচ্ছে। তো 40-এর কাছাকাছি তার হার্ট রেট যদি হয়, তাহলে আপনি মনে রাখবেন আপনার ডায়াগনোসিস হচ্ছে দুইটার যে কোনো একটা হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক অথবা অ্যাডভান্সড 2:1 হার্ট ব্লকের। ওকে, কমপ্লিট হার্ট ব্লক মানে কি? কমপ্লিট হার্ট ব্লক মানে তার এভি নোডাল টোটাল ব্লক হয়ে গেছে। হ্যাঁ, এর মতো বিট করতেছে, ভেন্ট্রিকুলার মতো বিট করতেছে। তার মানে হচ্ছে আপনার এর মতো বিট করতেছে, মানে এখানে পি ওয়েভ পাবেন আপনি। ভেন্ট্রিকুলার মতো বিট করতেছে মানে আপনি কিউআরএস কমপ্লেক্স পাবেন। ওকে, তাহলে এখানে পি ওয়েভও পাবেন বাট রেগুলার, পিপি ইন্টারভ্যালটা রেগুলার। কিউআরএস কমপ্লেক্স একটা রেগুলার ইন্টারভ্যালে ভেন্ট্রিকুল বিট করতেছে, তাই না? আর ইন্টারভ্যাল রেগুলার, পিপি ইন্টারভ্যাল রেগুলার, আর ইন্টারভ্যাল রেগুলার, বাট পি এর সাথে আর এর কোনো রিলেশন নেই, পি আর হচ্ছে ভেরিয়েবল। আবার বলছি আমি, পিপি ইন্টারভ্যাল হবে রেগুলার, আর ইন্টারভ্যাল হবে রেগুলার, বাট পি আর হবে ভেরিয়েবল। তাহলে এই ইসিজিটার দিকে যদি আমরা তাকাই, হার্ট রেট হচ্ছে অ্যারাউন্ড 40 হলে আমি বলেছিলাম ডায়াগনোসিস দুইটার যে কোনো একটা, আইদার কমপ্লিট হার্ট ব্লক অথবা অ্যাডভান্সড 2:1 3:1 হার্ট ব্লক। নেক্সট আমি তাকাবো পিআর এর দিকে, যদি পিআর ভেরিয়েবল হয় তাহলে এটা অবশ্যই কমপ্লিট হার্ট ব্লক, আর পিআর যদি ফিক্সড হয় তাহলে এটা হচ্ছে অ্যাডভান্স 2:1 অথবা 3:1, এরকম সেটা আমরা চিন্তা করবো। এখানে তাকান, পিআর কি ফিক্সড নাকি পিআর ভেরিয়েবল? পিআর, পিআর এখানে অবশ্যই ভেরিয়েবল, তাই না? একটার সাথে আরেকটা পিআর এর কোনো মিল নাই, সুতরাং দিস ইজ কমপ্লিট হার্ট ব্লক। এখানে পিপি রেগুলার, আর রেগুলার, দেয়ার ইজ নো রিলেশনশিপ বিটুইন পি এন্ড আর। আর পেশেন্টের হার্ট রেট কত? অ্যারাউন্ড 40। অ্যারাউন্ড 40 হলে আমার ডায়াগনোসিস ভেরি গুড। এম এ সুশান, আপনাকে অভিনন্দন, বলেছেন কমপ্লিট হার্ট ব্লক। ইয়েস, দিস ইজ কমপ্লিট হার্ট। যদি কেউ না বুঝে থাকেন, আজকে গুগলে কমপ্লিট হার্ট ব্লক ইসিজি লিখে সার্চ দেখবেন শত শত ইসিজি পাবেন। আমি এখানে দেখতে পাচ্ছি আমার সাথে অনেক লার্নেড পার্সন গুলো দেখতেছে, তাই না? লার্নেড পার্সনদের সামনে কথা বলা তো খুবই ঝামেলা। জয়নাল আবেদিন, আমাকে শুনতে পাচ্ছ নাকি? ঠিক আছে। আচ্ছা, এখন এই ইসিজিটার দিকে আপনারা তাকান। হ্যাঁ, এই ইসিজিটার দিকে আপনারা, হ্যাঁ আপনারা একেবারে রিদম স্ট্রিপটার দিকে তাকান। লিড টু নিচের দিকে আছে, দেখেন লিড টু। এইটার দিকে যদি আমরা তাকাই, এখানে হার্ট রেট কত? হার্ট রেট হচ্ছে দুইটা আর এর মাঝখানে লার্জ স্কোয়ার কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে 300/3, তাহলে কত হইলো? 100, তাই না? 100, 100 মানে তো টেকিকার্ডিয়া। এখন এটা কি সাইনাস টেকিকার্ডিয়া নাকি এসবিডি নাকি অন্য কোনো কিছু? এখন আপনি দেখেন এখানে পি ওয়েভ আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা কিউআরএস এর আগে খুব সুন্দর করে একটা পি ওয়েভ আছে, তাই না? যদি পি ওয়েভ থাকে তার মানে ডেফিনেটলি অরিজিন, ইম্পালসটার অরিজিন হচ্ছে এস এ নোডে।
এসএ নোড থেকে এটা এট্রিয়াতে ট্রাভেল করছে, তারপর এভি নোড, তারপর হচ্ছে বান্ডেল অফ হিস, তারপর হচ্ছে রাইট এন্ড লেফট বান্ডেল পাস, দেন ভেন্ট্রিকুলাম আছে। সুতরাং যেহেতু পি ওয়েভ প্রেজেন্ট এন্ড পি ওয়েভ এর মরফোলজি গুলো খুব সুন্দর এবং হার্ট রেট হচ্ছে অ্যারাউন্ড 100, সুতরাং দিস ইজ সাইনাসটিক ইভেন্ট, দিস ইজ সাইনাসটিক ইভেন্ট। গাজী মহিউদ্দিন আদনান, আপনার কাছে কেন এসভিটি মনে হচ্ছে? খুব সুন্দর পিয়া, তাই না? আচ্ছা, একটা কোশ্চেনের অ্যান্সার। জামিল মনসুর অয়ন, আপনি বলছিলেন যে ট্যাবলেট বাইজেরন 5/20 আর বিশ্বকর 5/5 is 65 1.4 লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে, দেখি এটা ছিল 5 ব্লাড প্রেশার 120/80 ছিল, এখন ব্লাড প্রেশার 110 আবার 70 100/70 হয়ে যাচ্ছে, 560/64 হয়ে যাচ্ছে, ডোজ রিডাকশন লাগবে 100/70। ব্লাড প্রেশারে কিন্তু একটা টার্গেট আছে, আপনারা জানেন কিনা, যে আপনি 140-এর বেশি যেমন হইতে পারবে না, 110-এর নিচেও কিন্তু নামতে পারবে, ঠিক আছে? আপনার টার্গেট কিন্তু এটাই। আবার ওদিকে যেহেতু সিকেডি পেশেন্ট 80-র উপরে যেমন থাকতে পারবে না, আবার 70-র নিচেও কিন্তু থাকতে পারবে। আবার পালস কিন্তু তার নিচের দিকে নেমে যাচ্ছে, তাই না? তো আমার পরামর্শ আছে এই ক্ষেত্রে আপনি বিসোপ্রোললের ডোজটা অ্যাডজাস্ট করে দিতে পারেন, বিসোপ্রোলল 2.5 সেটা দিতে পারেন, ঠিক আছে? এটা আমার ওপিনিয়ন, হয়তো আপনি ডিফার করতে পারেন। এই ইসিজিটা আপনারা দেখেন, এটা খুবই চমৎকার, এক্সিলেন্ট ইসিজিটা। ইসিজি ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস। ইসিজি ভয়ের কোনো কিছু নাই, ইসিজি জটিল কোনো কিছু নাই, এটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, আপনি একদম অঙ্কের মতো করে বলে দিতে পারবেন কোথায় কোন সমস্যা। আপনি যত প্র্যাকটিস করবেন আপনার দক্ষতা তত বাড়বে। আর ইসিজি হচ্ছে একদিনে বসে প্র্যাকটিস করার মতো না, প্রতিদিন একটু 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 করে প্র্যাকটিস করবেন। এইটা দেখেন, আপনার রিদম স্টেপটার দিকে যদি আপনার তাকান, কঠিন হচ্ছে আপনাদের জন্য? কঠিন হলে আমাকে জানাবেন, হ্যাঁ? রিদম স্টেপটার দিকে যদি আপনারা তাকান, দেখেন লিড টু, লিড টু তে দেখেন একটা নরমাল পিওএম আছে, কিউআরএস আছে, তারপর টি আছে, এরপর একটা দেখেন বিশাল বড় একটা এটিপিক্যাল অ্যাবনর্মাল একটা কিউআরএস কমপ্লেক্স আসছে, এবং এই কিউআরএস কমপ্লেক্সের আগে কোনো পি নাই। পি কিভাবে থাকবে? এটা তো ভেন্ট্রিকুলার একটোপিক, এটার অরিজিন তো হচ্ছে ভেন্ট্রিকুলার মাসেল থেকে, সুতরাং পি থাকার তো কোশ্চেনই আসে। কিউআরএস এর মেজর ডিফ্লেকশন যেদিকে, তার উল্টা দিকে দেখেন টি এর ডিফ্লেকশন, এবং এই কিউআরএস এর পরে একটা কম্পেনসেটরি পজ থাকে, হ্যাঁ, অনেক লম্বা। দেখেন অরিজিনাল কিউআরএস কমপ্লেক্সের সাথে একটোপিকটার যে ডিসটেন্স, এইটার চেয়ে এই একটোপিকের থেকে নেক্সট অরিজিনাল কিউআরএস কমপ্লেক্সের ডিসটেন্স অনেক বেশি। মানে হচ্ছে এই ভেন্ট্রিকুলার একটোপিকের আগে একটা শর্ট পোজ এবং পরে আর একটা লং পোজ থাকে। তারপরে দেখেন একটা নর্মাল ভেন্ট্রিকুলার, একটা নর্মাল সাইনাস কমপ্লেক্স, আরেকটা হচ্ছে একটোপিক, একটা নর্মাল একটা একটোপিক, এটাকে আমরা কি বলি? ভেন্ট্রিকুলার বাইজেমিনি। একটা নর্মাল একটা একটোপিক, একটা নর্মাল একটা একটোপিক, দিস ইজ ভেন্ট্রিকুলার বাইজেমিনি। এই ইসিজিটার দিকে আপনারা দেখেন, হ্যাঁ, এই ইসিজিটার দিকে আপনারা যদি দেখেন, এটা একটা রিদম স্টেপ, তাই না? এখানে দেখেন একটা পিওএফ দেখা যাচ্ছে, একটা কিউআরএস কমপ্লেক্স, একটা টি দেখা যাচ্ছে। গতকাল মনে আছে কিনা আপনাদেরকে, আমরা পিআর ইন্টারভেল দেখিয়েছিলাম, কিউটি ইন্টারভেল দেখিয়েছিলাম। পিআর ইন্টারভেল মানে কি? পিআর ইন্টারভেল মানে হচ্ছে পি এর শুরু থেকে, পি এর শুরু থেকে, এটা হচ্ছে পিআর ইন্টারভেল, তাই না? পি এর শুরু থেকে আর এর শেষ পর্যন্ত, এটা হচ্ছে পিআর ইন্টারভেল। এই পিআর ইন্টারভেল নরমালি কত থাকে? 120 থেকে 200 মিলি সেকেন্ড। মিলি সেকেন্ড মানে কি? প্রত্যেকটা স্মল স্কয়ার 40 মিলি সেকেন্ড, 5টা স্মল স্কয়ার হচ্ছে 45 200 মিলি সেকেন্ড। এখানে অনেক বেশি, তাই না? 200 মিলি সেকেন্ডের চেয়ে অনেক বেশি। এখানে স্মল স্কয়ার হবে 5 2 7, প্রায় 300 মিলি সেকেন্ড। এই ধরনের প্রলং পিয়ার ইন্টারভেল যদি হয় সেটাকে বলে আমরা ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক। আচ্ছা, একটু আগে আমরা একটা দেখেছি কি সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, আরেকটা দেখেছি কি কমপ্লিট হার্ট ব্লক। তাহলে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক মানে কি? প্রলং পিয়ার ইন্টারভেল। সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক 3 ভাগ আছে, মনে রাখেন, মবি স্টেপ 1, মবি স্টেপ 2, অ্যাডভান্স সেকেন্ড, আর একটা কমপ্লিট হার্ট। তাহলে প্রলং পিয়ার মানে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক। মবি স্টেপ 1 আপনাদেরকে দেখাই নাই, মবি স্টেপ 2 আপনাদেরকে দেখিয়েছি, যেটা যে সাম পি ওয়েভ ইজ নট ফলোড বাই কিউআরএস কমপ্লেক্স, মানে পি থাকবে কিন্তু কিউআরএস কমপ্লেক্স নাই, এটা হচ্ছে মবি স্টেপ 2। আচ্ছা, আর কিছু হচ্ছে অ্যাডভান্স, অ্যাডভান্স মানে 2:1 3:1 4:1। হ্যাঁ, এই ইসিজিটা আপনার, হার্ট রেট কত? হার্ট রেট হচ্ছে তার 1 2 3 4 5 6 7, অ্যারাউন্ড 40-র মতো, অ্যারাউন্ড 40। এখন এখানে আমরা দেখি, দেখেন
অ্যারাউন্ড 40 এর মতো যদি থাকে তাহলে আমি ডায়াগনোসিস বলছি যে দুইটার যে কোনো একটা হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক আর একটা হচ্ছে অ্যাডভান্সড সেকেন্ডারি, দ্যাট ইজ 2:1 3:1 অথবা 4:1 হতে পারে। আচ্ছা, এখন এই দুইটার মধ্যে একটা পয়েন্ট দিয়ে পার্থক্য করা যায় বলেছিলাম, যেটা কি পিআর ইন্টারভ্যাল। পিআর যদি ফিক্সড থাকে তাহলে এটা অ্যাডভান্স সেকেন্ড ডিগ্রি, আর পিআর যদি ভেরিয়েবল হয় তাহলে সেটা কমপ্লিট। এখন আপনি বলেন এটা কি, পিআর যদি ফিক্সড থাকে তাহলে এটা হচ্ছে কি বললাম, অ্যাডভান্স সেকেন্ড ডিগ্রি, আর পিআর যদি ভেরিয়েবল হয় তাহলে সেটা হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক। একজন লিখেছেন মোবিস টাইপ 2:1 এম এস সুশান্ত। এখন আপনার জন্য কোশ্চেন হচ্ছে এটা কি পিআর ফিক্সড নাকি পিআর ভেরিয়েবল? এটা ডেফিনেটলি পিআর ভেরিয়েবল। পিআর যেহেতু ভেরিয়েবল সুতরাং দিস ইজ কমপ্লিট হার্ট ব্লক। সাজিদ হাসান আপনি কারেক্ট, গাজী মহিউদ্দিন আদনান আপনি কারেক্ট। হ্যাঁ, এই ইসিজিটার দিকে একটু আপনারা তাকান। হ্যাঁ, আপনার রিদম স্ট্রিপের দিকে তাকান। রিদম স্ট্রিপে তার হার্ট রেট কত মনে হচ্ছে? অনেক বেশি, তাই না? প্রায় 150 এর মতো। আচ্ছা, এত হার্ট রেট। এখন রেগুলার না ইরেগুলার? দিস ইজ রেগুলার। তাহলে হার্ট রেট অনেক বেশি, দ্যাট মিনস টেকিকার্ডিয়া, কোনো সন্দেহ নাই। রেগুলার, রেগুলার মিনস ফিব্রিলেটর না, আইদার এসভিটি অথবা ভিটি। ঠিক আছে? আচ্ছা, তাহলে কোশ্চেন 3, এটা সাইনাস টেকিকার্ডিয়া নাকি এসভিটি নাকি ভিটি? যেহেতু রেগুলার, রেগুলার টেকিকার্ডিয়া, সাইনাস টেকিকার্ডিয়া, এসভিটি অর ভিটি। আচ্ছা, আমরা প্রথমে দেখবো পি আছে কি নাই। পি দেখা যাচ্ছে না ওইরকম ভাবে, তাই না? সুতরাং দিস ইজ নট সাইনাস টেকিকার্ডিয়া। তাহলে নেক্সট কোশ্চেন হচ্ছে এটা কি এসভিটি নাকি ভিটি? যদি ন্যারো কমপ্লেক্স হয় দিস ইজ এসভিটি, যদি ওয়াইড কমপ্লেক্স হয় দিস ইজ ভিটি। So this is narrow complex regular tachycardia. Narrow complex regular tachycardia, absence of P. So this is as. আমার পয়েন্টটা ধরতে পারছেন যে tachycardia, that is sinus tachycardia অথবা এসভিটি অথবা ভিটি। এই POF is আর sinus tachycardia হার্ট রেট কখনো এরকম 160, এটা হার্ট রেট অনেক বেশি, প্রায় 200 এর মতো, তাই না? এত হার্ট রেট কখনোই হবে না। তাহলে আমরা দেখবো হচ্ছে POF অ্যাবসেন্ট অথবা প্রেজেন্ট। POF অ্যাবসেন্ট থাকলে সেটা সাইনাস tachycardia না, আইদার এসভিটি অথবা ভিটি। যদি রেগুলার হয় তাহলে এসভিটি, যদি ন্যারো কমপ্লেক্স হয় এসভিটি, যদি ওয়াইড কমপ্লেক্স হয় সো দিস ইজ ভিটি। আফজাল হক, গাজী মহিউদ্দিন, এম এস সুশান্ত, তিনজনেই আপনারা কারেক্ট। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা আমার সাথে রেসপন্স করছেন। অ্যাকচুয়ালি এভাবে ক্লাস নেওয়া খুবই কঠিন, তাই না? এইটা আরেকটা এসভিটি আপনারা দেখেন, রিদম স্ট্রিপের দিকে তাকান। একেবারেই নিচে আমরা যদি তাকাই, এখানে দেখেন একটা নর্মাল আসছে, তারপর একটোপিক, তাই না? একটা নর্মাল, একটা একটোপিক, একটা নর্মাল, আরেকটা একটোপিক। এখানে অনেকগুলো ভেন্ট্রিকুলার বাইজেমিনি প্যাটার্ন আসছে, ভেন্ট্রিকুলার বাইজেমিনি প্যাটার্ন আসছে। একটা নর্মাল, একটা একটোপিক, একটা নর্মাল, একটা একটোপিক। দিস ইজ ভেন্ট্রিকুলার বাইজেমিনি। কোনো কনফিউশন আছে কিনা এটাতে দেখেন। এটা একটোপিক আমরা কিভাবে বুঝলাম ভেন্ট্রিকুলার একটোপিক? কারণ দেখেন এই কিউআরএস এর মরফোলজিটা, যে অরিজিনাল যে কিউআরএস কমপ্লেক্স সেটার কি অনেক ডিফারেন্ট। সো দিস ইজ একটোপিক। আর কিভাবে বুঝবো দেখেন, এই কিউআরএস কমপ্লেক্সের আগে কোনো পি নেই, নাম্বার 1। নাম্বার 2, যে কিউআরএস এর মেজর ডিফ্লেকশন যেদিকে, তার অপোজিটে টি এর ডিফ্লেকশন দেখেন। কিউআরএস এর মেজর ডিফ্লেকশন হচ্ছে উপরের দিকে, বাট টি এর ডিফ্লেকশন হচ্ছে নিচে। আর এই কিউআরএস কমপ্লেক্স এর আগে একটা শর্ট পোস্ট থাকে, শেষে আরেকটা লং পোস্ট, তাই না? কম্পেনসেটরি পোস্ট। সো দিস ইজ একটোপিক। একটা নরমাল, একটা একটোপিক। সো দিস ইজ ভেন্ট্রিকুলার বাইজেমিনি। এই ইসিজিটা আপনারা একটু দেখেন। আমরা কিছু ইসিজি প্র্যাকটিস করছি জাস্ট, আর কিছু না। এটা হার্ট রেট কত হবে অ্যারাউন্ড? হার্ট রেট প্রায় 150 এর মতো, তাই না? আচ্ছা, তার মানে দিস ডেফিনেটলি দিস ইজ টেকিকার্ডিয়া। এটা তো আর নরমাল সাইনাস রিদম না, তাই না? দিস ইজ টেকিকার্ডিয়া। এখন টেকিকার্ডিয়া হইলে এটা কি ধরনের টেকিকার্ডিয়া? এটা কি সাইনাস টেকিকার্ডিয়া না সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া নাকি ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া? নেক্সট কোশ্চেন আপনাদের কাছে দেখেন, হার্ট রেট অ্যারাউন্ড 150 সাইনাস টেকিকার্ডিয়া হতে পারে। আচ্ছা, এখন পিওএফ আছে কিনা দেখেন তো। ডেফিনেটলি পিওএফ নাই, ডেফিনেটলি পিওএফ নাই। পিওএফ যদি না থাকে তাহলে আইদার এসভিটি অথবা ভিটি, তাই না? আচ্ছা, এখন দেখে এটা ন্যারো কমপ্লেক্স রেগুলার, ন্যারো কমপ্লেক্স রেগুলার টেকিকার্ডিয়া।
ন্যারো কমপ্লেক্স কি এসভিটি হবে না ভিটি হবে? ন্যারো কমপ্লেক্স অবশ্যই এসভিটি হবে। ন্যারো কমপ্লেক্স রেগুলার টেকিকার্ডিয়া অ্যাবসেন্স অফ পি। ন্যারো কমপ্লেক্স রেগুলার টেকিকার্ডিয়া পিওএফ প্রেজেন্ট, দিস ইজ সাইনাস টেকিকার্ডিয়া। ওয়াইড কমপ্লেক্স রেগুলার টেকিকার্ডিয়া অ্যাবসেন্স অফ পি, দ্যাট ইজ ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। ন্যারো কমপ্লেক্স অ্যাবসেন্স অফ পি ইরেগুলার টেকিকার্ডিয়া, দিস ইজ এফটিএল ফিব্রিলেশন। আমি তো খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছি, এটা মনে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, এই ইসিজিটা একটু দেখেন তো। আমি বলেছিলাম কি হার্ট ব্লক কয় ধরনের? হার্ট ব্লক হচ্ছে 3 ধরনের, তাই না? একটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, একটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, আর একটা হচ্ছে অ্যাডভান্সড হার্ট ব্লক। ফার্স্ট ডিগ্রি মিন্স কি প্রলং পিয়ার ইন্টারভেল। সেকেন্ড ডিগ্রি 3 ধরনের হতে পারে, মুভি স্টেপ 1, মুভি স্টেপ 2 এন্ড অ্যাডভান্সড। মুভি স্টেপ 1 মানে কি প্রগ্রেসিভ লেংথেনিং অফ পিয়ার ইন্টারভেল দেন এ ড্রপ, মানে পিয়ার ইন্টারভেল একটার থেকে আরেকটা বড় হইতে থাকবে, আরেকটা বড় হইতে থাকবে, দেন হঠাৎ করে হচ্ছে ড্রপ করবে, তাই না? মুভি স্টেপ 2 মানে কি, মানে হচ্ছে পিয়ার ইন্টারভেল কনস্ট্যান্ট বাট সাম পিওএফ ইজ নট ফলোড বাই কিউআরএস কমপ্লেক্স। আগে দেখিয়েছিলাম আপনাদেরকে। আর অ্যাডভান্সড মানে কি? অ্যাডভান্সড মানে হচ্ছে 3:1 হতে পারে, 4:1 হতে পারে, 2:1। এইটা দেখেন তো একটু, এটা কোনো অ্যাডভান্স কোনটার মধ্যে পড়ে গেছে? এখানে দেখেন একটা, দুইটা, তিনটা পি এর পরে একটা কিউআরএস কমপ্লেক্স, তাই না? একটা, দুইটা, তিনটা পি এর পরে একটা কিউআরএস কমপ্লেক্স, তিনটা পি এর পরে একটা কিউআরএস কমপ্লেক্স। সো দিস ইজ অ্যাডভান্সড 3:1 সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক। গাজী মহিউদ্দিন আদনান, মুভি স্টেপ 2 না, এটা মুভি স্টেপ 2 না, মুভি স্টেপ, এটা আমাদের একটা ভুল ধারণা আছে আমাদের এমবিবিএস লেভেলে যেটা পড়ানো হতো যে মুভি স্টেপ 1, মুভি স্টেপ 2, আর অ্যাডভান্সড আমাদেরকে পড়ানো হতো না। হ্যাঁ, ইয়েস, অ্যাডভান্সড 3:1, দিস ইজ অ্যাডভান্সড 3:1। মুভি স্টেপ 2 মানে হচ্ছে পিয়ার ইন্টারভ্যাল কনস্ট্যান্ট বাট এ সিঙ্গেল পি ইজ নট কন্ডাক্টেড। এখানে কিন্তু সিঙ্গেল পি না, এখানে পরপর দুইটা পি কন্ডাক্টেড নেই, সুতরাং দিস ইজ অ্যাডভান্সড। এম এ সুশান, আপনি খুবই চমৎকার বলছেন। পিয়ার ইন্টারভ্যাল রেগুলার হার্ট রেট, দিস ইজ মুভি স্টেপ অ্যাডভান্স 2:1 না 3:1। আমি বলেছিলাম 2:1 হতে পারে, 3:1 হতে পারে, 4:1। এটা হচ্ছে অ্যাডভান্স 3:1। এই স্লাইডটা হচ্ছে সকল আমার যে হার্ট সামার। আপনি কেউ যদি এই স্লাইডটা বোঝেন তাহলে তার হার্ট ব্লক বুঝতে আর কোনো সমস্যা নেই। ফার্স্ট এসিজিটা দেখেন, ফার্স্ট এসিজিটা হচ্ছে কি ফার্স্ট ডিগ্রি এবি ব্লকের। কেন? কারণ এখানে দেখেন পিয়ার ইন্টারভ্যাল অনেক লং, দিস ইজ ফার্স্ট ডিগ্রি। সেকেন্ড ডিগ্রি কয় ধরনের? সেকেন্ড ডিগ্রি হচ্ছে মোট 3 ধরনের আছে, তাই না? একটা হচ্ছে মুভি স্টেপ 1, মুভি স্টেপ 2, আর একটা হচ্ছে অ্যাডভান্সড। মুভি স্টেপ 1 মানে কি? এই যে দেখেন 2 নাম্বার স্টেপ, আপনারা দেখেন 2 নাম্বার। এখানে পিআর প্রথমটার চেয়ে দ্বিতীয়টার পিআর বড়, দ্বিতীয়টার চেয়ে তৃতীয় কিউআরএস কমপ্লেক্সের পিআর বড়, তৃতীয়টার পরে দেখেন এরপরে পি এর পরে আর কোনো কিউআরএস নাই। তার মানে কি পিআর ইন্টারভ্যাল প্রগ্রেসিভ লেংথেন হয়েছে, দেন এ ড্রপ, দেন একটা পি কন্ডাক্টেড হয়। দিস ইজ হচ্ছে মুভি স্টেপ 1। মুভি স্টেপ 2 মানে কি দেখেন, ফার্স্টটাতে পিআর নরমাল, পিআর নরমাল, 3 নাম্বারটা তো পিআর নরমাল, 4 নম্বরে হঠাৎ করে একটা পি কন্ডাক্টেড হয়, একটা পি কন্ডাক্টেড হয়, দ্যাট ইজ হচ্ছে মুভি স্টেপ 2। আর অ্যাডভান্সড মানে কি? অ্যাডভান্সড মানে দেখেন একটা ডেফিনিটিভ প্যাটার্ন ফলো করবে, 2:1 অথবা 3:1 অথবা 4:1, দিস ইজ অ্যাডভান্সড। আর কমপ্লিট হার্ট ব্লক মানে কি? কমপ্লিট হার্ট ব্লক মানে হচ্ছে পিপি রেগুলার, আর আর রেগুলার, পি এর সাথে আর এর কোনো রিলেশন, ঠিক আছে? পি আর হচ্ছে ভেরিয়েবল, ঠিক আছে? অ্যাডভান্সড সেকেন্ড ডিগ্রির সাথে থার্ড ডিগ্রির একটাই পার্থক্য, সেটা হচ্ছে কি পিআর ভেরিয়েবল। পিআর ভেরিয়েবল এই একটা পয়েন্ট দ্বারা একদম টোটালি ডিফাইন করে ফেলতে পারে। হ্যাঁ, এই স্লাইডটা যদি আপনি বুঝেন তাহলে আপনার হার্ট ব্লক টোটাল শেষ। এইবার দেখেন তো দেখি এটা কি হতে পারে। রিদম স্ট্রিপটার দিকে তাকান, কোনো প্রবলেম আছে এটাতে? এটা আমি বলবো না, এটা আমি একটু অপেক্ষা করব। আমি একটু 1 মিনিট অপেক্ষা করি, দেখি আপনারা কেউ এটাতে কোনো রেসপন্স দিতে পারেন। দেখেন এখানে রিদম স্ট্রিপটার দিকে তাকান, হার্ট রেট কত, পি কোথায়, কিউআরএস কোথায়। হ্যাঁ, এটাকে হার্ট ব্লক আছে কিনা, তারপরে এটা ফার্স্ট ডিগ্রি না সেকেন্ড ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি হলে মুভি স্টেপ 1, 2 না অ্যাডভান্স, নাকি এটা কমপ্লিট, কি মনে হচ্ছে? আমি রেসপন্সের জন্য অপেক্ষা করছি। সাজিদ হাসান, এম এ সুশান, রাজীব হোসেন, আদনান, আফজাল হক আছেন? ইয়েস, ভেরি গুড। গাজী মহিউদ্দিন আদনান, ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক। আপনি এক্সপ্লেন করবেন কেন আপনি এটাকে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক বলছেন? এখানে পিআর ইন্টারভ্যাল কত?
পিআর ইন্টারভ্যালটা কত, পিআর ইন্টারভ্যাল, নরমাল পিআর ইন্টারভ্যাল কত থাকে? হ্যাঁ, আপনি এটা অ্যান্সার করেন, আমি নেক্সট আরেকটা স্লাইড দেখাচ্ছি। এই যে দেখুন, এটা কি টেকিকার্ডিয়া না ব্রেডিকার্ডিয়া কি মনে হচ্ছে আপনাদের? ডেফিনেটলি দিস ইজ টেকিকার্ডিয়া না? এখন টেকিকার্ডিয়া এটা কি সাইনাস টেকিকার্ডিয়া না এসভিটি না বিপি নাকি এট্রিয়াল ফিব্রিলেশন? এখন তো অনেকগুলা কোশ্চেন করে ফেললাম। এটা রেগুলার টেকিকার্ডিয়া দেখা যাচ্ছে, রেগুলার হলে তো আর ফিব্রিলেশন হবে না, তাই না? রেগুলার হলে তো আর ফিব্রিলেশন হবে না। সো দিস ইজ আইদার সাইনাস টেকিকার্ডিয়া অথবা এসভিটি অথবা বিপি। এখন দেখেন, এটা কি হোয়াইট কমপ্লেক্স না ন্যারো কমপ্লেক্স টেকিকার্ডিয়া? হোয়াইট কমপ্লেক্স টেকিকার্ডিয়া। হোয়াইট কমপ্লেক্স টেকিকার্ডিয়া হলে সাইনাস টেকিকার্ডিয়া বাদ, এসভিটি বাদ। ডেফিনেটলি দিস ইজ ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া মানে এখানে পিও অ্যাবসেন্ট, তাই না? অবশ্যই পিও অ্যাবসেন্ট। ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া এখানে আরো একদম কনফার্ম হয়ে গেল। দেখেন ডি1 এর শুরুতে এখানে একটা ক্যাপচার বিট আছে, সুতরাং দিস ইজ কনফার্মেটরি ফর ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। এটা ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া পিএসসি দেখে চিনে রাখেন। হোয়াইট কমপ্লেক্স রেগুলার টেকিকার্ডিয়া, সো দিস ইজ ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। আপনি খুব ভালো করেন, খুব ভালো লাগছে আমার। ওকে, থ্যাংক ইউ অল ফর ইউর পেশেন্স শেয়ারিং। এই রোজার মধ্যে কষ্ট করে আপনাদেরকে বললাম, যাতে যদি আপনাদের বিন্দু থেকে বিন্দু মাত্র উপকার হয়, আল্লাহ যেন আপনাদের আমাকে প্রতিদান দান করেন, সেই দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। যদি কোনো কারেকশন থাকে, সাজেশন, মেইল করতে পারেন অথবা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে? আর যদি কোনো ইসিজি সম্পর্কে জানার থাকে, হোয়াটসঅ্যাপে আমি এই নাম্বারটা অ্যাভেলেবল, এখানে আপনারা জানাবেন। আর যদি তারপরে কোনো কোশ্চেন থাকে, আপনারা এখানে কমেন্ট করে রাখবেন। হ্যাঁ, এখানে কমেন্ট করে রাখবেন, আমি ইনশাআল্লাহ এখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।